আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে ইংলিশ লিটারেচার 2 নম্বর লেকচারে। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমি কি শুরু করে দিব নাকি তাহলে? জি ভাই, আমরা আর এই যে কিছুক্ষণের মধ্যেই শুরু করব। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকে ইংরেজি ক্লাসের ইংরেজি সাহিত্য দ্বিতীয় লেকচার আপনাদের সবাইকে স্বাগতম। সৈকত ভাই, থ্যাংক ইউ আপনার ইয়ের জন্য, কোয়েরির জন্য। আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে, আপনাদের দোয়ায় ভালো আছে, দোয়া করবেন। আচ্ছা জি, সেলিম ভাই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আচ্ছা, তাহলে আমরা মনে হয় ক্লাসের শুরু করব কি, নাকি আপনারা চান যে আর একটু পরে শুরু করি? কি চান আপনারা? আচ্ছা, তাহলে আমরা আমরা শুরু করি আস্তে আস্তে আজকের টপিকগুলো। দেখেন, আজকের টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট। আজকের টপিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কি আমাদের পিএসসি যে সিলেবাস, আমাদের যে লেকচার ওয়ানটা ছিল আপনাদের মনে আছে? কারণ লেকচার ওয়ানটা কিন্তু আসলে সরাসরি পিএসসি সিলেবাসে নাই, জাস্ট মাঝে মাঝে পিএসসি একটা দুইটা তুলে দেয়, এই টাইপের ছিল। কিন্তু লেকচার টু যেটা আছে, এই যে আজকের লেকচারটা, এটা কিন্তু সরাসরি পিএসসি সিলেবাস শুরু। এবং আপনারা জেনে আনন্দিত এবং দুঃখিত দুইটাই হবেন যে এইখান থেকে প্রশ্ন আসবেই, ইনশাল্লাহ আসবেই, আসবেই, কিছু না কিছু আসবেই এখানে যে টপিকগুলো আছে, ঠিক আছে? তো এটা কেন আসবে এটা একটু বলে দিই। এটা মোটামুটি শিওর, অলমোস্ট শিওর, আল্লাহ চাইলে যে আসবে। তার কারণ হচ্ছে আজকের লেকচারে শেক্সপিয়ার আছে। এবং আপনারা জানেন যে বাংলা সাহিত্য যেমন রবীন্দ্রনাথকে ছাড়া কল্পনা করা যায় না, ঠিক তেমনি ইংরেজি সাহিত্য শেক্সপিয়ারকে ছাড়া কল্পনা করা যায় না। কাজেই আজকের লেকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের লেকচারের অনেক আলোচনাগুলো কিছুটা সারফেস লেভেলও আছে, কিছুটা ডিপ লেভেলও আছে। সো গভীর, কম গভীর, বেশি গভীর সব মিলেই হচ্ছে লেকচারটা সাজানো হয়েছে। আসেন আমরা একটু সামনের দিকে আগাই এবং দেখি কি আছে। লেকচারটা বেশ বড়, ঠিক আছে? আমি এটাকে ছোট করে দেওয়ার চেষ্টা করবো। আমি আজকে আপনাদের পড়াটা কমাই দেওয়ার চেষ্টা করবো, আমার হচ্ছে এটা কাজ। আর যদি পড়া কমানোর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু কিছু অংশ বলে দিব যে এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। তো যেগুলো আমি বলে দিব বেশি ইম্পর্টেন্ট, ওই জায়গাগুলো থেকে আপনারা পড়বেন, খুব ভালো মতো পড়বেন, যতটুকু পারবেন পড়বেন। আবার কিছু কিছু জিনিস আছে যে এগুলোর থেকে অত আসে না, মানে কোনো এককালে একটা দুইটা চলে আসছিল এরকম। তো ওই টাইপের টপিকের জন্য আমার মনে হয় খুব বেশি সময় নষ্ট করার প্রয়োজন না। কারণ হচ্ছে আপনারা কেউই ইংরেজি সাহিত্যের ছাত্র না, কাজে এরকম কঠিন প্রশ্ন একটা দুইটা চলে আসলে এটা হচ্ছে পারতে হবে এরকম কোনো বিষয় না। ওটা আপনিও পারবেন না, বেশিরভাগ মানুষজনও পারবে না। কাজে ওটার উপরে কাটমার্ক আহ নির্ভর করবে না, ঠিক আছে? সো নির্ভর করবে হচ্ছে যেগুলা সবাই পারতেছে কিন্তু আপনি পারতেছেন না, এই ধরনের প্রশ্নগুলো যেন মিস না যায়। নাফিসা আঞ্জুম লিখেছেন বাফার করে ভাইয়া, শব্দ কেটে কেটে আসছে। শব্দ কি কেটে কেটে আসছে? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? মামুন ভাই আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, আপনাদের দোয়ায় দোয়া করবেন, হ্যাঁ, যেন ভালো থাকে। আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাওয়া যাচ্ছে? একটু জানাবেন চ্যাট বক্সে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। তাহলে ভাইয়া আপনি আপনার একটু কানেকশনটা চেক করেন, ঠিক আছে? আচ্ছা, তো যারা শুনতে পাচ্ছেন না, যে দু একজন মনে হচ্ছে যে শুনতে পাচ্ছে না, তারা একটু আপনাদের নিজেদের কানেকশনটা একটু চেক করেন, ইন্টারনেট কানেকশনটা। আপনাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা থাকতে পারে। তাহলে আসেন শুরু করি। তো সবার প্রথম হচ্ছে রেনেসা। এই রেনেসা মানে কি? রেনেসা মানে হচ্ছে ভাই নবজাগরণ। সোজা কথা হচ্ছে কি,
নবজাগরণ। এখন এই যে বললাম, আমি কথাটা লিখি একটু, নব জাগরণ। এখন জাগরণ ঘটে কখন? জাগরণ ঘটে ঘুম থেকে। আপনি যদি ঘুমাই থাকেন তখন আপনি জেগে উঠবেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে ওরা বলতেছে নবজাগরণ, তার মানে কি আগে ঘুমাই ছিল? বা তাহলে আগে জেগেই বা ছিল কখন, আর ঘুমটাই বা কি জিনিসটা কিরকম আসলে? তাহলে ঘুমটা এবং জেগে ওঠার বিষয়টা অনেকটা এরকম যে অনেক প্রাচীনকালে, সেই সুপ্রাচীনকালে আপনারা অনেকে হয়তো বা দেখছেন যে গ্রিক এবং রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা এবং হচ্ছে আপনারা জানেন রোমান সভ্যতার কথা জানেন বোধহয় সবাই, রোমান সভ্যতা। এই দুইটা সভ্যতার সময় এই দুইটা সভ্যতা অনেক ফ্লারিশড ছিল এবং এই সময় লিটারেচার অনেকগুলো অনেক অনেক এনরিচ ছিল। সে সময় অনেক রাইটার ছিল, সে সময় অনেক সাহিত্যিক ছিল, সে সময় অনেক দার্শনিক ছিল। এই ইন দ্য ফিল্ড অফ আর্টস দেয়ার ওয়ার সো মেনি, দেয়ার ওয়ার সো প্লেন্টি অফ নেমস, যেগুলা হচ্ছে আপনার মানে বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু তারপরে দেখা গেছে ইউরোপে অনেকদিন পর্যন্ত সেই ভাইবটা আর ধরে রাখতে পারেনি। তো এই রেনেসা জিনিসটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই, বাংলা ফিল্মের উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আজ থেকে 40-50 বছর আগেও বাংলা ফিল্ম কিন্তু যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভালো ভালো মুভি কিন্তু বাংলাদেশে বের হইতো না? চিন্তা করে দেখেন তো। আমরা যখন ছোট ছিলাম আমরাও কিছু কিছু দেখছি টুকটাক। তার আগে কিন্তু এখন ইউটিউবে গেলে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো বাংলা মুভি কিন্তু পাওয়া যায়, যেগুলো আগে একসময় ছিল। খুব ভালো ক্যাটাগরির মুভি তৈরি হতো, এই মুভিগুলো দেখতেও ভালো লাগতো, আর্টিস্টিক মুভি ছিল, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ভাত দে ছিল, ভাত দে আমি দেখছি, ভাত দে খুব সুন্দর একটা ছিল, ঠিক আছে? ঘুড়ি ছিল, ওরা 11 জন ছিল, কত সুন্দর সুন্দর মুভি ছিল। কিন্তু তারপরে আবার একটা সময় আসছে যখন মনে হচ্ছে বাংলা মুভি জগতে কিছু নাই, তাই না? পার্টিকুলারলি এই যে এখন যে সময়টা যাচ্ছে মনে হচ্ছে বাংলা মুভি দেখার কিছু নাই। এখন আমাদের দেশে যেই বেশিরভাগ সিনেমা হল হয় বন্ধ হয়ে গেছে, অথবা লসে আছে, অথবা তারা বিদেশি ছবি কিনে এনে দেখায় তাদের হল চালায় নিয়ে যেতেছে। অর্থাৎ এই দেশে বিদেশি মুভি চলতেছে অনেক বেশি, কিন্তু বাংলা মুভি আর চলতেছে না। বাংলাদেশের মানুষই বাংলাদেশের মুভি দেখতেছে না। কারণ কি? তারা সেই আপিলটা আর তৈরি করতে পারতেছে না। তাহলে এখন কি বলা যায় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন এক প্রকার ঘুমের মধ্যে আছে? এই কথাটা কি বলা যায়? বলেন, যে আগে জেগে ছিল এখন একটা ঘুমের মধ্যে আছে, এরকম একটা কম্পারিজন বলা যায় কিনা? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বুঝাই চাইছি? তো আগে তারা জেগেছিল, আগে এটার মধ্যে একটা জাগরণ ছিল, বর্তমানে এখন আর সে আপিলটা নাই, সে আপিলটা তারা হারাই ফেলছে। এখন যদি আমরা কিছুদিন পরে যাই দেখি হঠাৎ করে আবার সেই জৌলুসটা ফেরত আসছে, বাংলা মুভি জগতের যে পুরাতন যে জৌলুসটা, সেই জৌলুসটা আবার ফেরত আসছে, তখন সেটাকে বলা যায় না এক ধরনের নবজাগরণ? বলা যায় কিনা? এখন নবজাগরণ হইতে হইলে আপনার একটা দুইটা ভালো মুভি বানাইলেই হবে না। ধরেন বছরে একটা করে ভালো মুভি বের হইলো, তাইলে তো হবে না। বরং আপনাকে কি করতে হবে? আপনাকে তাকায় দেখতে হবে যে হঠাৎ করে কয়েক বছরের মধ্যে বেশ অনেকগুলো ইনফ্লুয়েন্সিয়াল ভালো ভালো পরিচালক, নায়ক, নায়িকা বের হয়ে আসছে। তো তখন আপনার কাছে মনে হবে চারপাশে এনভায়রনমেন্ট একটা চেঞ্জ হয়ে গেছে, যে না এখন আমি আবার সেই আগের পুরাতন জৌলুস ভাবটা পাচ্ছি। সো এই জৌলুস ভাব পেতে হলে আপনাকে কিন্তু একটা দুটা মুভি দেখো। ধরেন আপনি এখন আজকে আয়নাবাজি দেখলেন, খুব ভালো লাগছে, আপনি কিন্তু এক আয়নাবাজি দিয়ে বলে ফেলবেন না বাংলা মুভির জগতে চেঞ্জ আসছে। আপনি বলবেন বাংলা মুভির জগতে চেঞ্জ আসছে? শুধু এক আয়নাবাজি দিয়ে হবে? শুধু এক আয়নাবাজি দিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? শুধু এক চঞ্চল চৌধুরী দিয়ে হবে না। চঞ্চল চৌধুরী একাই কতটুকুই বা টানবে? ধরেন মুশারফ করিম একা কতটুকুই বা টানবে? এটা চারপাশের ওভারঅল ইন্ডাস্ট্রিটার একটা চেঞ্জ আসতে হবে, ঠিক কিনা? আপনারা কি বুঝতে পারছেন আমার অ্যানালজিটা? কি বুঝতে পারছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, আমি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখা গেছে যে ইংরেজি সাহিত্য, ইংরেজি হচ্ছে 1500 শতকের দিকে একটা চেঞ্জ আসছে। ইন দা 15th century a huge change, a radical change occurred where a number of uh, prominent literature and other philosophers evolved, even in case of art, ঠিক আছে? সাহিত্য ছাড়াও কলার ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন আসছিল। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি রেনেসা। এখন এই জিনিসটা শুরু হয়েছে কোথায়? ইউরোপের এই জিনিসটা শুরু হয়েছে হচ্ছে ফ্লোরেন্স শহরে। এই ফ্লোরেন্স শহরটা কোথায়? এটা হচ্ছে ইটালিতে। ইতালির ফ্লোরেন্সে হচ্ছে এটা যাত্রা শুরু। এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা কিন্তু সাধারণ জ্ঞানেও লাগে মাঝে মাঝে। হ্যাঁ, তো রেনেসাঁ শুরু হচ্ছে
ইতালির ফ্লোরেন্স। আচ্ছা, এখন আরেকটা ছোট্ট জিনিস বলি। এখন মনে করেন বাংলা সাহিত্য, বাংলা মুভির জগতে যে হঠাৎ করে যে চেঞ্জটা আসলো, এই চেঞ্জটা দেখে আপনি বলবেন না না বাংলা মুভিতে এখন আধুনিকতা ফেরত আসছে? আপনি এই কথাটা বলবেন কিনা, যে বাংলা মুভিতে একটা আধুনিক আধুনিক একটা ছাপ আসছে? আপনি এরকম একটা কথা বলবেন কিন্তু চারপাশের চেঞ্জটা দেখে। এখন আমাদের নাতিপুতিরা যখন যাবে, ওদের কাছে কি এই চেঞ্জটা দেখে আধুনিক মনে হবে নাকি ব্যাকডেটেড মনে হবে? আপনারা বলেন। আমাদের কাছে এখন চেঞ্জটা দেখে মনে হবে না আধুনিক, আমাদের কাছে মনে হবে আধুনিক, কিন্তু আমাদের নাতিপুতিদের কাছে মনে হবে, ওদের কাছে কি আর আধুনিক মনে হবে? বলবে হ্যাঁ আমার দাদা বলে তারা নাকি আধুনিক ছিল, বললে তারা হাসবে। ব্যাপারটা কিন্তু তাই হবে। তো কাহিনী হচ্ছে রেনেসাকে এই জন্য সরাসরি আধুনিক বলা যায় না, আমরা কথাটাকে একটু ঘুরায় বলি। কথাটাকে আমরা কি বলি? কথাটা বলি আমরা আর্লি মডার্ন পিরিয়ড, অর্থাৎ আধুনিকতার শুরু এখানে। বুঝতে পারছেন আমি কি বলছি? যে এটাকে কিন্তু আমরা মডার্ন পিরিয়ড বলতে পারবো না, আমরা বলবো আর্লি মডার্ন পিরিয়ড, অর্থাৎ আধুনিকতার মাত্র শুরু এখান থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝে থাকলে সবাই ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি রেনেসাঁ জিনিসটা কি, এটা কোত্থেকে আসছে, রিবার্থ কি বা রিজেনারেশন কি। রিবার্থ মানে হচ্ছে ওই যে সে মাঝখানে সুপ্ত অবস্থার মধ্যে ছিল, সেখান থেকে তার আবার একটা পুনর্জন্ম হয়েছে, তার আবার সে ওল্ড ভাইফ সে ফেরত পাইছে, এই জিনিসটা হচ্ছে রেনেসাঁ। তাহলে এই আগে কোথায় ছিল? আগে গ্রিক এবং রোমান সভ্যতার সময় ইউরোপ অনেক সমৃদ্ধ ছিল, তারপরে সেটা হচ্ছে এক প্রকার বলা যায় যে কিছুটা স্তিমিত হয়ে পড়ে, তারপরে আবার এই রেনেসাঁ পিরিয়ডে এসে সেটা আবার একটু নতুন জাগরণ পায়। যেহেতু সে নতুন জাগরণ পায় তাই তাকে আমরা বলেছি রেনেসাঁ যুগ। এই শেষ, আমরা চলে যাচ্ছি তারপরেরটায়। এখন এই রেনেসাঁ পিরিয়ডকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন প্রিপারেশন ফর রেনেসাঁ, এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড, কমনওয়েলথ বা পিরিয়ডান পিরিয়ড। এর মধ্যে এই প্রিপারেশন ফর রেনেসাঁ এটা আমাদের পিএসসি সিলেবাসে নাই, এটা আমাদের প্রয়োজনও নাই। আমাদের প্রয়োজন হচ্ছে এলিজাবেথান পিরিয়ড থেকে। আমাদের প্রয়োজন কোথা থেকে শুরু বলেন? আমাদের প্রয়োজন শুরু হচ্ছে এই এলিজাবেথান পিরিয়ড থেকে। আমরা এলিজাবেথান পিরিয়ড থেকে অনওয়ার্ডস হচ্ছে ইংরেজি সাহিত্যের সিলেবাস শুরু হয়েছে। তারপরে রেনেসাঁ থেকে যেহেতু একটা বেসিক ধারণা লাগে, কারণ আমরা রেনেসাঁ যুগ পড়তে যাচ্ছি, সেই জন্য হচ্ছে আমরা রেখেছি। তবে রেনেসাঁ যুগটাও পিএসসি সিলেবাসের মধ্যে নাই। ওকে, তাহলে আমরা আসেন তারপরেরটাই যাই। আচ্ছা, তা এখন আসি রেনেসাঁ বলতে কি বোঝায়। তো রেনেসাঁ বলতে একটা হচ্ছে ইট বিগেন উইথ এন্টিকুইটি। এন্টিকুইটি মানে কি? এন্টিকুইটি বলতে বোঝায় যে ওই যে আমি একটু আগে বললাম এন্টিক মানে কি পুরাতন, সেই পুরাতনকে আঁকড়ে ধরে। ঠিক তেমনি তারা রেনেসাঁ জগতে যারা আসছে কাজ করতে, তারা অনেকেই সেই পূর্বতন গ্রিক এবং রোমান সভ্যতার দ্বারা ইনফ্লুয়েন্স ছিল। এই জন্য এটাকে বলা হয় ইট বিগেন উইথ এন্টিকুইটি, অর্থাৎ আগের যে ইয়েটা ছিল। একটা মজার জিনিস বলি আপনাদেরকে, আপনারা এটা শুনলে তাহলে একটা ধারণা পাবেন। যেমন ধরেন শেক্সপিয়ার তো রেনেসাঁ যুগের লেখক, তো উনি অনেকগুলা ট্র্যাজেডি লিখছে। ট্র্যাজেডি মানে কি আপনারা কি জানেন? ট্র্যাজেডি মানে কি? ট্র্যাজেডি মানে হচ্ছে যেখানে নায়ক মারা যায়, সেটাকে আমরা ট্র্যাজেডি বলি, ঠিক আছে? তো শেক্সপিয়ার তো প্রচুর পরিমাণ ট্র্যাজেডি লিখছে। এখন এই যে ট্র্যাজেডি লিখছে, আবার আগের ধরেন গ্রিক এবং রোমান সভ্যতার দিকে যদি আপনি যান, সেখানে হচ্ছে এসকাইলাসও ট্র্যাজেডি লিখছে, ঠিক আছে? এসকাইলাস, এসকাইলাস বা অন্যান্য যারা গ্রিক ছিল তারাও ট্র্যাজেডি লিখছে। এখন শেক্সপিয়ার লিখতে গিয়ে দেখছে তারা তো আগের আর ট্র্যাজেডি লিখে গেছে, তাহলে আমিও ট্র্যাজেডি লিখি। তো শেক্সপিয়ার এসে ট্র্যাজেডি লিখছে, অর্থাৎ তাদেরকে অনেকাংশ ফলো করছে, কিন্তু ফলো করে পুরোপুরি ফলো করে নাই। পুরোপুরি ফলো করে নাই, তাহলে আপনি বলতে পারেন কিভাবে ফলো করে নাই? যেমন ধরেন আগে কি ছিল? আগে ছিল হচ্ছে গ্রিক এবং রোমান সভ্যতার সময় দেখা গেছে যে ট্র্যাজেডি গুলার মধ্যে দেখা গেছে যে নায়কের মানে আগে থেকেই ভাগ্য নির্ধারণ করা যায়, সে এক সময় একটা শিশু জন্ম নিবে যে এক সময় অমুকটার কারণ হবে। এটাই মানে হচ্ছে তার অ্যাকশন, সে নিজে কি করতেছে ইট ডাজেন্ট ম্যাটার, তার ভাগ্য আগে থেকে নির্ধারিত। সেটা ছিল গ্রিক এবং রোমান সভ্যতার সময়কার নাটকগুলোর ঘটনা। শেক্সপিয়ার কিন্তু সর্বপ্রথম যে এসে এটা দেখাইছে যে না, মানুষের ভবিষ্যৎ তার ভাগ্যের কারণে নির্ধারিত হয় না, বরং তার কর্মফলের মাধ্যমে নির্ধারিত হয়। আপনাদেরকে একটা গল্প বলবো আমি, গল্পটা জেনে রাখেন, কাজে লাগতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, আমি কি বলবো গল্পটা, যদি এটা আমাদের সিলেবাসের না, তারপর প্রাসঙ্গিক না, তারপর আমি একটু কেন এটা বলতে চাই, এটা এটা আপনাদের ভালো লাগবে হয়তোবা। এডিপাস কমপ্লেক্স বলতে একটা শব্দ আছে, এডিপাস কমপ্লেক্স শুনেছেন? এডিপাস কমপ্লেক্স। তো এডিপাস কমপ্লেক্স এই টার্মটা বলা হয় হচ্ছে, দেখবেন যে বেশিরভাগ কন্যা সন্তানেরা তার বাবাকে মায়ের চেয়ে বেশি পছন্দ করে,
আর বেশিরভাগ পুত্র সন্তানেরা হচ্ছে মাকে বাবার চেয়ে বেশি পছন্দ করে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলে হচ্ছে এডিপাস কমপ্লেক্স, কিন্তু এটার অরিজিনটা আবার একটু অন্যরকম। অরিজিনটা কিরকম সেটা একটু বলি। এডিপাস বলতে একজন রাজা ছিলেন। তো সেই রাজা হচ্ছে মানে তার বাবা মাকে একটা প্রেডিকশন দেওয়া হয় যে তোমাদের গর্ভে যে সন্তান আসতেছে এই সন্তান তোমার আহ, এই সন্তান তার বাবাকে খুন করবে এবং মাকে বিয়ে করবে। এটা ছিল একটা প্রেডিকশন দেওয়া ছিল এডিপাসের জন্য, আগে বলে দিছে। মৃত্যুর পূর্বে এই আর জন্মের পূর্বেই যাজক বলে দিছিল যে তোমার গর্ভে যে সন্তান আসতেছে সে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে। তো এই প্রেডিকশন দিয়ে দেওয়ার পর তো তখন তারা কি করছে, তখন বলছে তাহলে কি করা যায়, বলছে তো ও এক কাজ করো, জন্মের পর পর তোমরা বাবা মা ওকে মেরে ফেলবা। তো সন্তানের জন্ম হয়েছে, এখন বাবা মা কি সন্তানকে মেরে ফেলতে পারে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তাদের তো না না, এটা আমি এই জন্য বলছি একটু জিনিসটা দেখানোর জন্য, আপনারা এটা অন্যভাবে নিয়েন না। এটা এটা আসলেই এটা অনেক বিখ্যাত একটা নাটক, এটা নিয়ে অনেক আলোচনা অনেক কিছু আছে। তো জাস্ট আমি একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। তো এখানে কি হয়েছে, তো তো যখন সন্তান জন্মের পর বাবা মা তো আর সন্তানকে মেরে ফেলতে পারে না, তো তাদের মনের মধ্যে দয়া হয়েছে, তারা করছে কি সন্তানটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ফালায় আসছে যে নেকড়েরা খেয়ে ফেলুক, অন্তত আমরা চোখের সামনে দেখতে পাবো না। ঠিক আছে, তো বাবা মা নিয়ে সন্তানকে ইয়ার মধ্যে নিয়ে ফালায় আসছে। তো এক মনে হয় কৃষক বা এরকম কেউ একজন বাচ্চাটাকে কুড়ায় পাইছে। তো কুড়ায় পাওয়ার পরে তাকে নিয়ে আসছে, নিয়ে এসে লালন পালন করে বড় করছে। এভাবে করতে করতে সামহাও এডিপাস হচ্ছে আরেক রাজার ছেলে হয়ে গেছে। ঘটনাক্রমে চলে গেছে, আরেক রাজার ছেলে হয়ে গেছে এডিপাস। কিভাবে হয়েছে, তার ভাগ্য এরকম, সে চলে গেছে আরেক রাজার ছেলে হয়েছে। তো এডিপাস ছোটবেলা থেকে জানে যে সে হচ্ছে অমুক রাজার ছেলে। তো একদিন এরকম যাচ্ছে রাস্তার মধ্যে, তো এই পাশে তার বাবাও যাচ্ছে। তো রাস্তার মধ্যে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ হলে এডিপাস তো আর জানে না এটা তার বাবা খুন করে ফেলছে। ঠিক আছে, তো খুন করে ফেলছে বাবাকে। এখন খুন করে ফেলছে, খুন করে ফেলার পরে তো সে তখন আসছে নতুন রাজ্যে। তো নতুন রাজ্যে আসার পরে এদিকে রানীর তো রাজা নাই। ঠিক আছে, তো রাজা মারা গেছে, এই রাজ্যের সবাই খুব ইয়াতে আছে। তো তখন রাজ্যের মানুষ বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে রাজা হয়ে যাও। রাজ্যের মানুষ প্রস্তাব দিয়েছে। তো এইটি বাস হিসাব করে দেখছে আমার কি অসুবিধা, আমি যদি রাজ্য পাই আমি কেন নিব না। তো সে বিয়ে করে রাজা হয়ে গেছে। এখন মাও কিন্তু জানেন এটা তার ছেলে, ছেলেও কিন্তু জানেন এটা তার মা। বিয়ে গেছে। এখন এডিপাস রাজা হওয়ার পরে দেখা যায় যে রাজ্যের মধ্যে নানান দুর্ভোগ শুরু হয়েছে। এমন সব দুর্ভোগ যেগুলো হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন, অর্থাৎ উপরে গড কোনো কারণে সন্তুষ্ট না, যে কারণে হচ্ছে এরকম সমস্যাগুলো হচ্ছে। তো তারপরে ঘাটাঘাটি করতে করতে বের হইলো যে এটাই সেই এডিপাস। এবং এডিপাস সেই সেই কাহিনী জানার পর সে তার নিজের দুই চোখকে হচ্ছে আপনার করে ফেলে, এটাকে কি বলে অন্ধ করে ফেলে, যে আমি এই পৃথিবী আর দেখতে চাই না, যে পাপের সাথে আমি হয়েছি আমি সেটা দেখতে চাই না বলে নিজের চোখ হচ্ছে নষ্ট করে ফেলে। এডিপাস হচ্ছে অন্ধ হয়ে যায়, মা হচ্ছে মারা যায়, এরকম ভাবে দিয়ে শেষ হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে কিং এডিপাস, রাজা এডিপাস নাটকের কাহিনী। তো ওখান থেকে আসছে এডিপাস কমপ্লেক্স, সেখান থেকে হচ্ছে এটাকে এইভাবে বলা হয় যে নর্মালি ইয়াটা। তো এখন এই যে আপনারা শুনলেন, আমি আপনাদেরকে একটা পিওর গ্রিক ট্র্যাজেডির কাহিনী বললাম, একটা পিওর গ্রিক ট্র্যাজেডি। এখন আপনি এখানে কি বলবেন, এটার জন্য কি এডিপাসের অ্যাকশন দায়ী নাকি এডিপাসের ভাগ্য দায়ী, কে দায়ী আপনাদের কি মনে হয়? আমি আপনাদেরকে দুইটা চয়েস দিলাম, একটা হচ্ছে এডিপাসের অ্যাকশন আর একটা হচ্ছে এডিপাসের ফেট। আচ্ছা, তো এটা একটা ইউনিভার্সালি ডিবেটেবল বিষয়। আচ্ছা, এটা একটা ইউনিভার্সাল ডিবেটেবল বিষয়। কেউ কেউ বলে ভাগ্য দেয়, কেউ কেউ বলে না এখানে ফেট দেয়, সরি অ্যাকশন দেয়, আপনি যেটাই বলেন না কেন। কিন্তু শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে যখন যাবেন, আপনি যে কোনো ট্র্যাজেডির নায়ককে বলতে পারবেন না যে সে ভাগ্যের জন্য এরকম হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে সফোক্লিসের, হ্যাঁ এটা হচ্ছে সফোক্লিসের একটা ইয়ে, রাইট। আপনি ঠিকই বলছেন ইমরান ভাই, সফোক্লিসের একটা ইয়ে, ঠিক আছে। এই নিয়াজ মাহমুদা, নিয়াজ মাহমুদা না, ব্যাখ্যাটা এরকম করলে হবে না। আগেকার সময় অনেক রকম কারণে অনেক রাজারা বিয়ে করতো, এইসব হিসাব করে তো রাজারা বিয়ে করতো না। রাজারা বিয়ে করতো হচ্ছে তাদের রাজ্যের হিসাব করে, যে আমি কোথায় গেলে আমার রাজত্ব বাড়বে, কোথায় গেলে রাজত্ব কমবে, এইসব তারা পলিটিক্যাল চিন্তা করে বিয়ে করতো। বুঝতে পারছেন? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তাহলে এইটা হচ্ছে গ্রিক সভ্যতার একটা নাটকের, মনে করেন
যে একটা গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতার নাটকগুলোর ব্যাপারে ছিল হচ্ছে যে ভাগ্য হচ্ছে একটা ইনএভিটেবল বিষয় ছিল মাঝে মাঝে, যে ভাগ্যের কারণে মানুষ আটকায় যায়। কিন্তু আপনি যখন আসবেন, এটাকে কেন আর্লি মডার্ন পিরিয়ড বলা হয়? এটাকে আর্লি মডার্ন পিরিয়ড বলা হয় কারণ এই সময় থেকে ভাগ্য আর রেসপন্সিবল না, রেসপন্সিবল হচ্ছে অ্যাকশন। এটা কিভাবে আমি আজকে নাটকগুলোর আলোচনায় যখন যাব তখন আপনাদেরকে আমি বলে দিব যে কোনটার কেন কিভাবে। ঠিক আছে, এখন আর সেদিকে না যাই, এখন আসেন একটু সামনের দিকে আগে, তারপর আমি যে বলবো শেক্সপিয়ারের নাটকগুলাতে কেন হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখন এই জিনিসটা আমি কেন বললাম জানেন? কারণ হচ্ছে 40তম বিসিএস এর ভাইবা আর 38তম বিসিএস এর ভাইভাতে অনেককে এরকম প্রশ্ন করছে যারা বিশেষ করে আর্টস রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তাদেরকে। সবাইকে করে নাই, যারা ধরেন বাংলা সাহিত্যের কেউ গেছে তাকে জিজ্ঞেস করছে, ইংরেজি সাহিত্য থেকে জিজ্ঞেস করছে, ইংরেজি সাহিত্য থেকে কেউ গেছে তাকে বাংলা সাহিত্য থেকে জিজ্ঞেস করছে, আবার কাউকে কাউকে শুধুই গ্রিক ইয়ার দিকে টাইনে নিয়ে গেছে যে গ্রিক ক্লাসিক পড়ছে কিনা। তো এই নলেজটা আপনাদের জেনে রাখলে ভালো, যে এটা আপনাদের যে কোনো সময় আপনাদের এখানে অনেকে এক সময় তো ভাইবা দিতেও যাবেন, বিশেষ ভাইবাতে কিন্তু এরকম প্রশ্ন করে। বুঝতে পারছেন যে কোথায় ডিফারেন্স? যে শেক্সপিয়ারের নাম, কারণ এখন তো লিটারেচার সবাই পড়ে, লিটারেচার তো সবারই আছে, এই জন্য এরকম প্রশ্ন কিন্তু ভাইবা বোর্ডে করছিল। এই জন্য আমি আগে একটা ধারণা দিয়ে রাখলাম যে না, এরকমটা লাগতে পারে নলেজ। আসেন আমরা তারপরটাই যাই। ওকে, ওকে, এখন দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে আপনাদের সবকিছু জানার লাগবে না, আপনাদেরকে শুধু একটা জিনিস বলবো। এলিজাবেথান পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে রানী এলিজাবেথের একটা ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। উনি হচ্ছে 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ড্রামা। ঠিক আছে, বিশেষ করে তারা ওয়েল নোন হচ্ছে, এটাকে বলা হয় দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এটাকে বলা হয়। এটা কিন্তু মুখস্থ রাখবেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যদি জিজ্ঞেস করে যে ইংরেজি সাহিত্যের স্বর্ণালী অধ্যায় কোনটা, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, তাহলে তখন উত্তর কি করবেন? এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, মনে থাকবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর এই সময় হচ্ছে ইংরেজি নাটকের ফ্লারিশমেন্ট ঘটে, অর্থাৎ ইংরেজি নাটকের প্রোগ্রেস শুরু হয়। ঠিক আছে, আর এটাকে বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ডস। কেন? কারণ ওই যে বললাম এই সময়ে হঠাৎ করে প্রচুর পরিমাণ গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের আবির্ভাব ঘটছে, যে কারণে নবজাগরণ শুরু হয়েছে, এবং এই জন্য এটাকে বলা হয় নেস্ট অফ সিঙ্গিং বার্ডস, অর্থাৎ প্রত্যেকটা সাহিত্যিককে পাখির সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাতে লেখাগুলাকে হচ্ছে বার্ডের সিঙ্গিং এর সাথে তুলনা করা হয়েছে। এলিজাবেথের পিরিয়ডের ফেমাস কয়েকজন রাইটারের মধ্যে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, এরা সবাই মনে করেন 1 স্টার যদি হয়, 3 স্টার হচ্ছে থমাস কাইট, আমি দেখাই দিব একটু, ক্রিস্টোফার মার্লো, জন ডান, ফ্রান্সিস বেকনকে 2 স্টার দিলাম, উইলিয়াম শেক্সপিয়ার 4 স্টার দিলাম। ওকে, বুঝতে পারছেন? আর এগুলা হচ্ছে স্যার ফিলিপ সিডনি আর হচ্ছে এডমন্ড স্পেন্সারকে আমি 1 স্টার করে দিয়ে রাখলাম। ঠিক আছে, বুঝছেন তো কোনগুলা বেশি ইম্পর্টেন্ট? দেখেন একবার ভালো মতো তাকাই দেখেন কে কে বেশি ইম্পর্টেন্ট, কোন নামগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট। আমি উচ্চারণগুলো আরেকবার দেখাই দিই। এডমন্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি, থমাস কাইট, ক্রিস্টোফার মার্লো, জন ডান, ফ্রান্সিস বেকন, উইলিয়াম শেক্সপিয়ার। কারণ এই নামগুলো ইংরেজি থাকে তো, অনেকে দেখি যে নাম উচ্চারণ করতে করতে দাঁত অর্ধেক পরে ভেঙে পড়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি উচ্চারণ করে দেখাই দিলাম যে এই নামগুলো কিভাবে উচ্চারণ করা হয়, তো যাতে একবার শুনলে আপনাদের জন্য আর উচ্চারণ করতে কষ্ট না হয়। দাঁত একটা দুইটা পড়ে গেলে এখন দাঁতের চিকিৎসার যে দাম, বাপরে বাপ, 12-13 হাজার টাকা নিয়ে নেয় এক একটা দাঁত ঠিক করতে। তা আপনাদের মনে করেন 2টা দাঁত যদি পড়ে যাইতো তাহলে 14 × 28 হাজার টাকা আমি বাঁচাই দিলাম। কেমন দিলাম সার্ভিস বলেন? ওকে, স্টার গুলো একটু আগে বেশি বেশি করে পড়বেন, যেগুলা বেশি বেশি স্টার দেওয়া এগুলো তত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, হ্যাঁ ফ্রি সার্ভিস দিয়ে দিলাম। আসেন তারপরটাই যাই। আচ্ছা, তো এখনো আছেন সাম রাইটার্স অফ দ্য এলিজাবেথেন পিরিয়ড। এখন স্যার থমাস ওয়াট থেকে একটু বলি। এই আমাদের বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে বলেন তো? আমাদের বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে? এটা কিন্তু এই যে এবারও প্রশ্ন আসছে মনে হয় সর্বশেষ রিটেনে। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত। এখন একটা জিনিস দেখেন, কথাটা কিন্তু একটু প্যাচ আছে। সর্বপ্রথম সনেট কোথায় শুরু হয়? সর্বপ্রথম সনেট শুরু হয় ইতালিতে। ইতালিতে একজন কবি ছিলেন, তার নাম কি? পেত্রার্ক।
এই উনি সর্বপ্রথম সনেট লিখছে। ঠিক আছে, এখানে একটা রেফ হবে, আমি রেফটা বসাইতে পারতেছি না এই কালো ইয়াটার যন্ত্রণায়, দাঁড়ান। সরি। সর্বপ্রথম ইতালিতে সনেট লিখছে হচ্ছে পেট্রার্ক। আচ্ছা, এইবার ইতালির পরে ইংল্যান্ডে সনেট নিয়ে আসছে, ইংল্যান্ডে নিয়ে আসছে কে? এটা একটা প্রশ্ন হইতে পারে না? ইংল্যান্ডে এসে সনেট দ্বারা সর্বপ্রথম লেখা শুরু করে এই ওয়াট, এই ওয়াট ভদ্রলোক, মানে ইংরেজিতে বানানো হচ্ছে WYATT। ঠিক আছে, ওয়াট। আরেকজন কবি ছিলেন, তার নাম হচ্ছে সারে, ইংরেজি বানানটা হচ্ছে এরকম, সারে। তারা সর্বপ্রথম ইংল্যান্ডে হচ্ছে এই সনেট দ্বারা লেখা শুরু করছে ইংরেজি ভাষায়। এইবার হচ্ছে বাংলায় কে সর্বপ্রথম? এদের পরে এসে বাংলায় লিখছেন হচ্ছে মধুসূদন। বুঝতে পারছেন? এখন কি বুঝছেন? অনেকে কিন্তু লিখতে গেলে একটু ভুল লিখে ফেলে, বলে যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন। তো না, সনেটের প্রবর্তক কিন্তু না, বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন। কথাটার কিন্তু প্যাচটা বুঝতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ঠিক আছে, তো এই এই ওয়াট সাহেবের নামটা আমাদের এই জন্যই লাগবে যে হচ্ছে উনি হচ্ছে সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে প্রথম সনেটের প্রবর্তন করেন। আমাদের আর দরকার নাই, আমরা হচ্ছে থমাস সাচভিলি পড়বো না, নিকোলাস উদাল আমরা পড়বো না। আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, পড়া কমাই দিচ্ছি। থমাস নর্টন আমরা পড়বো না, স্যার থমাস মোর আমরা এখান থেকে যদি পড়তে চান এই একটা ইউটোপিয়া পড়তে পারেন, আর দরকার নাই বাকিগুলো। ঠিক আছে, শুধুমাত্র একটা ফেমাস প্রোজ হচ্ছে ইউটোপিয়া, এটা দেখলে দেখতে পারেন, আর দেখার দরকার নেই। এখন আপনি বলতে পারেন ভাইয়া ইউটোপিয়া জিনিসটা কি? ইউটোপিয়া মানে কি ভাইয়া? ইউটোপিয়া জিনিসটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় সবকিছু পারফেক্ট, সবকিছু কি পারফেক্ট, একদম 100% পারফেক্ট, সেটাকে বলে ইউটোপিয়া। তো ইউটোপিয়া জিনিসটা কি? ইউটোপিয়াতে আপনার ইউটোপিয়া হচ্ছে একটা এমবিশন, যেটাকে কখনো গ্রাস্প করা যায় না। ধরেন আমাদের বাংলাদেশে তো অনেক সমস্যা, তাই না? তো এখন আমাদের বাংলাদেশের মানুষজনদেরকে আপনি যদি বলেন যে এই বাংলাদেশ তোমার কেমন লাগে, বলে ধর বাংলাদেশ আমার একদম ভালো লাগে না, এখানে এই সমস্যা সেই সমস্যা, বাংলাদেশে কবে আমেরিকা হবে? তার মানে আমরা চিন্তা করতেছি বাংলাদেশ আমেরিকার মতো হইলে আমরা পারফেক্ট হব, আর আরো অনেকটুকু। এবার আপনি আমেরিকা যান, আমেরিকা কি পারফেক্ট? আমেরিকার মধ্যে কি সমস্যা নাই? আমেরিকার মধ্যে কি ক্রাইম নাই? আমেরিকার মধ্যে কি দুর্নীতি নাই? বলেন। আপনি পৃথিবীর যেটা ধরেন, এখন আপনি গেলেন ইউএসএ, গেলেন ইউএসএ যাওয়ার পর আপনি বললেন যে না ইউএসএ তো দুনিয়ার সমস্যা, ইউএসএ এর দেশগুলো হয়তো বা বলতেছে আমরা যে কবি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মতো হবো, ওদের এখানে জীবনযাত্রার মান কত ভালো, ওখানে সোশ্যালিজম কত ভালো, ওখানকার স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা কত ভালো। আপনি এবার যান স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যা দেখবেন ওখানেও সমস্যা আছে। সো আসলে কখনই ইউটোপিয়া এক্সিস্ট করে না, কিন্তু প্রত্যেকেই ইউটোপিয়ার দিকে ধাবিত হইতে চেষ্টা করে। ইজ দ্যাট ক্লিয়ার? ইউটোপিয়া জিনিসটা কি? ইউটোপিয়া জিনিসটা কি বুঝতে পারছেন? সো যদি বলে যে দিস ইজ অ্যান ইউটোপিয়ান ফিলোসফি, দিস ইজ এ ইউটোপিয়ান ফিলোসফি, কেউ যদি আপনাকে এই কথা বলে তার মানে হচ্ছে কি যে এই ফিলোসফির কোনো নাই, মানে এটা হচ্ছে তোমার আইডিয়ালিস্টিক কথাবার্তা, যেটা বাস্তবে কখনো অ্যাচিভ করা সম্ভব না। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে ইউটোপিয়ান ফিলোসফি, এরকম। আচ্ছা আচ্ছা, অনেকেই হচ্ছে পোয়েম প্রোজ এটা বুঝতেছেন না, আমি একটু লিখে দিই। গদ্য, পোয়েম হচ্ছে কি? পোয়েম হচ্ছে কবিতা, কবিতা, হ্যাঁ। আর প্রোজ মানে হচ্ছে গদ্য। প্রোজ বলতে কি বোঝায়? গদ্য। এখন গদ্যতে কি কি আছে? গদ্যতে আপনার উপন্যাস হইতে পারে, উপন্যাস হইতে পারে, গল্প হইতে পারে, তারপরে হচ্ছে আপনার প্রবন্ধ হতে পারে, এরা সবাই প্রোজ। ইজ দ্যাট ক্লিয়ার? প্রোজ জিনিসটা কি? নাটক হইতে পারে, নাটকও এক ধরনের প্রোজ। যা কিছু লিখেন কবিতা ছাড়া বাকি যা আছে তার সবই প্রোজ। ইজ দ্যাট ক্লিয়ার? আপনার কোন সায়েন্টিফিক রিসার্চ হইতে পারে, সেটাও প্রোজ হইতে পারে। ঠিক আছে, ইতিহাস হইতে পারে, ইতিহাসের অনেক লেখাকেও প্রোজ হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এই তাহলে পোয়েট্রি আর প্রোজ বুঝা গেছে? পোয়েট্রি কি, প্রোজ কি? আচ্ছা, তাহলে আমি সামনের দিকে আগাইলাম। আচ্ছা, তো এখানে বলছে হু ইজ দ্য ফার্স্ট সনেটিয়ার ইন ইংলিশ লিটারেচার, দেখি উত্তর করেন তো, কে হবে উত্তর?
কে কতটুকু মনে রাখতে পারছেন দেখে। আমরা আর 5 সেকেন্ড অপেক্ষা করব। 5 4 3 2 1 গো। এই প্রশ্ন উত্তর করতে এতক্ষণ সময় নিলে হবে না। এগুলা প্রশ্ন ঠাস ঠাস করে উত্তর করে ফেলতে পারতে হবে, ঠিক আছে? যেগুলো একবার পড়া হয়েছে এগুলো দ্রুত উত্তর করে ফেলতে পারাটাও একটা বিষয়। আপনারা মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, কয়েকজন উল্টাপাল্টা করছেন, ঠিক আছে? সো এটা উত্তর হবে স্যার থমাস ওয়াট। ওকে, আসেন তারপরটাই। আচ্ছা, রেনেসাঁ। এখন বলেন এখানে কি হবে? নবজাগরণ তো আমরা পড়ে আসছি। এখন বলতে পারেন ভাইয়া আপনি তো এটা বলে দেন নাই, নবজাগরণ কোন ক্ষেত্রে নবজাগরণ? রিভাইভাল অফ লাইফ না রিভাইভাল অফ লার্নিং? বলো তো দেখি উত্তর কি হবে। চুজ করেন। এটা 1, এটা 2, এটা লাগবে না, এটা বাদ দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। বলেন কোনটার আনসার কি হবে? 1 আর 2 এর আনসার কি হবে? ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার লিখে দিয়ে পাঠাইছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। অনেকের উত্তরই সঠিক হয়েছে, অনেকের উত্তর ভুলভাল হয়েছে, ব্যাপার না, উত্তর করতে পারছেন এটাই বেশি নাকি। আসেন, একের আনসার হচ্ছে একের এ, রিভাইভাল অফ লার্নিং, ঠিক আছে, জ্ঞানের ক্ষেত্রে নবজাগরণ। আর হচ্ছে এটা হচ্ছে আপনার 1500 সাল। ক্লিয়ার? একের এ আর 2 এর সি, আর 3 এর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিকোলাস উদাল। জাস্ট জেনে রাখেন আর কি, যেটা আনসার হচ্ছে এটা, বাট এগুলো এত লাগে না, আসে না তেমন এটা। আচ্ছা, তারপরে চলে আসে আমরা এডমন্ড স্পেন্সার। স্পেন্সার নিয়ে আমরা অত বেশি পড়বো না, আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। এডমন্ড স্পেন্সারে হচ্ছে ফেইরি কুইন, এটা একটু দেখবেন। শেফার্ডস ক্যালেন্ডার চাইলে দেখতে পারেন, এস্ট্রোফেল যদি চান দেখতে পারেন, আর নাইলে দরকার নেই, আর বাকি সবকিছু বাদ, কোটেশন পড়ার দরকার নেই এখান থেকে। ওকে, এই 3টা দেখবেন খালি, পরে কমাই দিলাম। তারপরে চলে যাই, বলেন এলিজাবেথেন ট্র্যাজেডি ইজ কনসার্নড অন। এটা 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 এখনো পড়াই নেই, দেখি তারপর আপনারা চেষ্টা করেন দেখি পারেন নাকি। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, দেখি উত্তর করতে পারেন নাকি। ওকে, উত্তর বলে দিচ্ছি। একের উত্তর হচ্ছে রিভেঞ্জ। রিভেঞ্জ মানে কি ভাইয়া? রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ। বলে না প্রতিশোধের আগুনে আমার শরীর জ্বালাপোড়া করছে, এটা হচ্ছে সেই জিনিস রিভেঞ্জ। সবকিছু হচ্ছে প্রতিশোধ, অর্থাৎ কোন একটা হত্যা হয়েছে, সেই হত্যার প্রতিশোধের জন্য যখন কেউ কিছু করে। আপনি মাফিয়া খেলতেন? কেউ মাফিয়া খেলছেন এখানে? মাফিয়া, মাফিয়া খেলেন নাই না? 2 একজন খেলছেন। আচ্ছা, মাফিয়াতে কি হয়? মাফিয়া কিন্তু একটা রিভেঞ্জ প্লে। কিরকম? প্রথমে মাফিয়ারা কোন একটা সিভিলিয়ানকে হত্যা করে। এখন তারপরে কি সিভিলিয়ানরা সব ঐক্যবদ্ধ হয় যে কিভাবে মাফিয়া হত্যা করা যায়, তাই তো? মাফিয়া ধরে ধরে মারতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে রিভেঞ্জ, অর্থাৎ কেউ কাউকে খুন করবে, এটার এগেইনস্টে আপনাকে কিছু একটা করতে হবে, এই ব্যাপারটাই হচ্ছে এটা, ঠিক আছে? যাক, এখানে অনেকেই আছেন মাফিয়া খেলছেন দেখা যাচ্ছে, ভেরি গুড। মাফিয়া কিন্তু একটা ভালো খেলা, আপনার এই মানে যথেষ্ট পরিমাণ ব্রেইন ওয়ার্ক হয়, আপনাকে প্রপারলি খেললে যথেষ্ট পরিমাণ ব্রেইন ওয়ার্ক করতে হবে এবং আপনার যথেষ্ট পরিমাণ ইন্টেলিজেন্স লাগবে খেলাটা সলভ করতে। আমি তো আগে একটা সময় দিন রাত মাফিয়া খেলতাম, ঠিক আছে, খেলে জিতছিলাম, আরে বাহ, সেই ব্যাপার সেপার, হ্যাঁ। আচ্ছা, কোন প্ল্যাটফর্ম? হ্যাঁ, দেখতে পারেন ওই যে অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর আছে না, প্লে স্টোরে হচ্ছে আপনার থাকে একটা মাফিয়া লিখে সার্চ দিলেই হয়, লাল রঙের লোগো টাইপের একটা খেলা আসে। আমি আগে দিন রাত এটা খেলতাম, প্রচুর খেলছি এটা, ফ্রি টাইমে বসে বসে খেলতাম টুকটাক, ভালোই লাগতো। পাজল সলভিং এর মতো। এটা কিন্তু কোনো অ্যাকশন গেম না, যারা মনে করতেছেন মুস্তাফা টাইপের ফাইটিং, না না, এটা ফাইটিং টাইটিং কিছু না, জাস্ট এটা আপনাকে পাজল সলভিং এর মতো, আপনাকে ডিসকাশন করে খুঁজে বের করতে হবে যে কে ইয়ে করতেছে, কে কি করতেছে। আচ্ছা, তারপরটা চলে যাই, শেফার্ডস ক্যালেন্ডার এটা কার লিখে? এটা হচ্ছে এডমন্ড স্পেন্সারের। ওকে, এবার চলে আসে টমাস কাই। এটা ইম্পর্টেন্ট আছে, আমি একটু দাগ দিই, টমাস কাই ইজ ইম্পর্টেন্ট। আপনারা একটু দেখেন, এখানে আগে আপনাদের জন্য একটা জিনিসের ছবি রাখা হয়েছে, দেখেন তো ছবিটা কেমন লাগে এবং কি লেখা এটার উপরে, একটু ভালো মতো দেখেন।
দেখছেন? আর নাম কি, নাটকটার নাম কি? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। দেখছেন? আচ্ছা, ওকে, তাহলে এখন এখানে বলি যে এখানে বলা হয় থমাস কাইটকে বলা হয় ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি। উনি সর্বপ্রথম এলিজাবেথান পিরিয়ডে এই রিভেঞ্জ ট্র্যাজেডি লেখা শুরু করছে এবং হচ্ছে বলছে যে এখানে একটা ফেমাস কোট হচ্ছে দ্য লেস আই স্পিক দ্য মোর ইমিডিয়েট ইমিডিয়েট। এটা একটা ফেমাস কোট, এটা সমস্যা নেই। এখান থেকে শুধু একটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে শেক্সপিয়ার একটা নাটক আছে হ্যামলেট, নাম শুনছেন? শেক্সপিয়ার একটা বিখ্যাত নাটক আছে, নাটকটার নাম কি? হ্যামলেট। এই হ্যামলেট নাটকটা হচ্ছে থমাস কাইটের স্প্যানিশ ট্র্যাজেডির অবলম্বনে লেখা। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থমাস কাইট জাস্ট এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে শেক্সপিয়ার থমাস কাইটের একটা নাটককে অনুকরণ করে একটা নাটক লিখছে, এই জন্য। ইজ ইট ক্লিয়ার? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো। ওকে, আর কিছু দরকার নাই, জাস্ট এটা মাথায় রাখবেন যে এই স্প্যানিশ ট্র্যাজেডির সাথে হচ্ছে হ্যামলেটের কানেকশন আছে, শেষ। আর স্প্যানিশ ট্র্যাজেডি কি টাইপের নাটক, এরকম একটা প্রশ্ন করতে পারে, তখন সুন্দর মতো উত্তর করে দিবেন স্প্যানিশ ট্র্যাজেডি এক ধরনের রিভেঞ্জ ট্র্যাজেডি। তারপরে চলে যাই আমরা এখানে। আচ্ছা, এখানে একটা দিছে দেখি, বলছে যে এইটা আপনারা কয়জন উত্তর করতে পারেন দেখি। আপনাদের জন্য সময় হচ্ছে আর 10 সেকেন্ড। 5 4 3 2 1 গো। আমি জানি আপনারা অনেকেই এখানে অনেক রকম উত্তর দিবেন, কেউ কেউ দিবেন উইলিয়াম শেক্সপিয়ার, কেউ কেউ দিবেন হচ্ছে থমাস কাইট, কারণ মাত্র ভাইয়া থমাস কাইট পড়েছে, থমাস কাইট হওয়ার কথা না। এটা আনসার হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো এই ব্যক্তি হচ্ছে এই যুগের আরেকজন গুরুত্বপূর্ণ নাট্যকার, এই যুগের আরেকজন গুরুত্বপূর্ণ নাট্যকার। কিন্তু তিনি, তার অনেকগুলো নাটক আছে বিখ্যাত, কিন্তু এই বিখ্যাত নাটকগুলোর পাশাপাশি তার এই একটা কবিতা আছে, কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ। এইটা আবার একটা বিখ্যাত কবিতা তার, এই জন্য কখনো যদি বেশি তুলে দেয় সেজন্য আমি তুলে দিলাম আগেই, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিস্টোফার মার্লো রচিত একটা কবিতা। যারা পারছেন তারা হয়তোবা অনেক পড়েন বা পড়াশোনা করেন, সেই জন্য পারছেন। অনেকেই দেখলাম সঠিক উত্তর করছে, কিন্তু আমি খুব অবাক হয়েছি আপনারা এতজন সঠিক উত্তর করতে পারছেন। ভেরি গুড, এক্সেলেন্ট, আপনাদের ব্যাচটা অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাই তারপরেরটা। এই কবিতাটা অনেক সুন্দর, পড়ে দেখতে পারেন, ঠিক আছে? এটা আবার বিখ্যাত আছে। এখন এখানে একটা প্রশ্ন করছে, হু রোট স্প্যানিশ ট্র্যাজেডি? তাড়াতাড়ি বলে দেন, কে লিখছে? সুন্দর, এটা আনসার হবে হচ্ছে থমাস কাইট। তারপরটা চলে যাই আমরা, এবার চলে আসি আমরা ক্রিস্টোফার মার্লোতে। ক্রিস্টোফার মার্লোর হচ্ছে কয়েকটা বিখ্যাত ফেমাস প্লে আছে, তার মধ্যে একটা হচ্ছে ডক্টর ফস্টাস, যেখান থেকে এই পর্যন্ত ক্রিস্টোফার মার্লো থেকে মনে হয় বিসিএস এর সোফার 3বার কি 4বার প্রশ্ন আসছে, এর মধ্যে ডক্টর ফস্টাস থেকে মনে হয় 3বার আসছে। বুঝতে পারছেন ডক্টর ফস্টাস কতটা ইম্পর্টেন্ট? 38তম বিসিএস এও প্রশ্ন আসছে, 40 বা 41এও মনে প্রশ্ন আসছে, এবং একই কোশ্চেন রিপিটেড হয়ে আসছে। থমাস কাইট, ক্রিস্টোফার মার্লো এতটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটু আমি ডক্টর ফস্টাস নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু একাধিকবার ডক্টর ফস্টাস নিয়ে আসছে, প্রশ্ন আসছে, এটা একটু বলি। ডক্টর ফস্টাস হচ্ছে এমন একজন ব্যক্তি ছিলেন যে উনি একজন স্কলার ছিলেন, জ্ঞানী লোক, তার জ্ঞানের অনেক তৃষ্ণা বা পিপাসা ছিল। তো সে করছে কি, সে তার জ্ঞানের তৃষ্ণা বা পিপাসা নিবারণ করতে সে যে করছে কি, একটা হচ্ছে চুক্তি করছে শয়তানের সাথে, যে আমি তোমার কাছে যা চাবো তুমি তা এনে দিবা, বিনিময়ে আমি মারা গেলে আমার দেহ তোমার কাছে যাবে। এটা ছিল ডক্টর ফস্টাস এবং শয়তানের মধ্যে চুক্তি। তো হচ্ছে তখন এই ডক্টর ফস্টাস যা যা চাইতো, শয়তানের নাম হচ্ছে মেফিস্টোফিলিস। শয়তানের নাম কি? মেফিস্টোফিলিস। এটা পরের পাতায় আছে, আমি দেখাবো আপনাদেরকে। তো এই মেফিস্টোফিলিস ছিল, এই একটু দেখাই দিই এখানে, ঠিক আছে? এই যে মেফিস্টোফিলিস হচ্ছে শয়তান, এই ফস্টাস হচ্ছে সেই লোক। তো এই ডক্টর ফস্টাস আর এই মেফিস্টোফিলিস এর মধ্যে চুক্তি হয়, এই হচ্ছে শয়তান, আমি লিখে দিই, এটা হচ্ছে শয়তান, ডেভিল আর কি, ঠিক আছে? আর ফস্টাস হচ্ছে মানুষ।
তো তাদের মধ্যে চুক্তি হয়েছে, এখন চুক্তি মোতাবেক তো এখন কি হয়, ডক্টর ফস্টাস এরকম অনেক কিছু যা চায় তাই এনে দেয় মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিস এটা এটা বলে ওটা বলে, তো বলতে বলতে ফস্টাস একসময় এসে বলে যে আমাকে, আমি ট্রয়ের যে হেলেনের জন্য যে ট্রয় ধ্বংস হয়েছে সেই হেলেনকে আমি দেখতে চাই। তখন হচ্ছে এই মেফিস্টোফেলিস হেলেনকে ধরে নিয়ে আসে, বুঝছেন, শয়তান হচ্ছে ধরে নিয়ে আসে মেফিস্টোফেলিস। তখন এই ধরে নিয়ে আসার পরে তখন হচ্ছে ডক্টর ফস্টাস হেলেনকে দেখার পর এই কথা বলে, সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস। হেলেন তুমি এত সুন্দর, মেক মি ইমমর্টাল, আমাকে তুমি ইমমর্টাল বানাই ফেলো উইথ এ কিস। Her lips suck forth my soul. See where it flies. Come, Helen, come, give me my soul again. এই কথাটা তখন ডক্টর ফস্টাস বলে এই হেলেনকে দেখার পর, এই জন্য এখান থেকে কোটেশনটা তুলে দিছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন কনটেক্সটটা কি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা ঠিক আছে, এটা হলো একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডক্টর ফস্টাসের ক্ষেত্রে আরেকটা এই ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ নাটক আছে। এই নাটকটা হচ্ছে দ্য জু অফ মাল্টা। এই দ্য জু অফ মাল্টা নাটকটা হচ্ছে কি, যে হচ্ছে একজন জু মানে কি, জু মানে হচ্ছে ইহুদি। জু মানে আমি একটু লিখে দিই, জু মানে হচ্ছে ইহুদি, ঠিক আছে? এটা নিয়ে অনেক আলোচনা হয় যে ইহুদি একটা ক্যারেক্টার নিয়ে নাটকটা রচনা লিখছে। এইটাকে আবার অবলম্বন করে, জু অফ মাল্টাকে অবলম্বন করে শেক্সপিয়ার আরেকটা নাটক লিখছে। নাটকটার নাম হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। বুঝতে পারছেন? এই জন্য জু অফ মাল্টা অনেক বেশি আসে, যে জু অফ মাল্টা কে লিখছে, তো তখন উত্তরে বলে দিবেন ক্রিস্টোফার মার্লো জু অফ মাল্টা লিখছে। ইজ দ্যাট ক্লিয়ার? তো কেন জু অফ মাল্টা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ক্রিস্টোফার মার্লোর জু অফ, জিও উচ্চারণটা কি ভুল? হ্যাঁ, জিও উচ্চারণের নাম, আমরা নর্মালি কি জু বলি, জু। দেখাই, আমি একটু দেখাই, উচ্চারণটা হচ্ছে এরকম, একটা হয় একটা হয় জেড ডাব্লিউ, আরেকটা হচ্ছে জেড ই ডাব্লিউ, জে ই ডাব্লিউ। এটার উচ্চারণ হবে জু, জু হালকা, জু। আর এটা হবে একটু গাঢ়, এটা হবে জু, এরকম। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে উচ্চারণ করে নেওয়া। ওকে, তো এটা খুবই হালকা হয়, এটা হয় জু, অনেকটা এই টাইপের জু, এরকম খুব হালকা উচ্চারণ হবে এটা। আচ্ছা, সো জু অফ মাল্টা, তো এটা অবলম্বনে হচ্ছে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস লিখে। ইজ দ্যাট ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হলে বলেন, আমি পরেরটাই যাই। ক্লিয়ার হলে সি বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়ে গেছে, আমি তার পরেরটাই চলে যাচ্ছি। এই যে এখানে দেখেন, এই প্রচ্ছদটা দেখতে পারেন, ট্রেজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস। এই যে এখানে হচ্ছে শয়তান আছে, শয়তানের সাথে ডক্টর ফস্টাসকেও দেখাইছে, সব মিলাই আর কি, ঠিক আছে? ওকে, তারপরটাই চলে যাই আমি। এখান থেকে একটু দেখবেন যে এখান থেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার গুলো আমাদের আছে ডক্টর ফস্টাস, মেফিস্টোফেলিস, হেলেন অফ ট্রয়, এগুলো লাগতে পারে আমাদের, ঠিক আছে? আর জু অফ মাল্টা থেকে আসে হচ্ছে, এখানে দেখতে পারেন, যদিও এটা মনে হয় আসবে না, আসলে ওইটাই আসবে জাস্ট। তারপরও যদি দেখতে চান তাহলে হচ্ছে বারাবাস, আবিগেল আর হচ্ছে ইথামোর, এই তিনটা ক্যারেক্টার আছে। জাস্ট ইচ্ছা, যদি দেখতে মন চায় তাহলে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপরটা চলে যাই আমরা। থমাস নেশ আমরা পড়বো না, বাদ। আমরা পড়বো জন ডান। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন ডানকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট। এখন মেটাফিজিক্যাল পোয়েট কি, এটাকে বলা হয় কি, এই যে এখানে লেখা আছে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট বা মেটাফিজিক্যাল পোয়েট্রির জনক। তো তাকে আবার তার লাইফ স্প্যানটা আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। সে এলিজাবেথান টাইমেও ছিল, সে আবার পরে জ্যাকোবিয়ান টাইমেও ছিল। এই জন্য সে ওভারল্যাপ, কেউ কেউ মনে করে সে জ্যাকোবিয়ান, কেউ কেউ বলে না সে এলিজাবেথান। এটা নিয়ে অনেক ডাউট আছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, এটা আমাদের বিষয় না। এখন জিনিস হচ্ছে মেটাফিজিক্যাল জিনিসটা কি। আচ্ছা, মেটা মানে কি? মেটা মানে হচ্ছে কোনো কিছু বিয়ন্ড। আর ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, কোনো কিছু শরীরের বাইরে গিয়ে কোনো কিছু। মেটাফিজিক্যাল পোয়েট্রা হচ্ছে ভালোবাসা নিয়ে কবিতা লিখতো, যে ভালোবাসাটাও আহ মানে শরীরকে অতিক্রম করে যায়, এই ধরনের একটা কবিতা, ঠিক আছে? অর্থাৎ এখানে কিছুটা টাচ অফ বডি অ্যান্ড সোল, দুইটার উপর তারা বিশ্বাস করে। জিনিসটা অনেকটা এরকম, আগে যারা কবিতা লিখতো তো তারা হচ্ছে তাদের প্রেমিকাকে কিভাবে দেখতো, ধরেন শেক্সপিয়ারও কিন্তু কবিতা লিখছে প্রেমিকাকে নিয়ে। শেক্সপিয়ারের কবিতায় আপনি প্রেমিকার এমন একটা ভিউ পাবেন, যেমন প্রেমিকা হচ্ছে আপনার দেবীর আসনে বসা, দেবীর আসনে বসা। আপনি কখনোই প্রেমিকাকে ছোঁয়ার চিন্তা করেন না, আপনি কেবল তার স্তব গাওয়ার চিন্তা করেন। আমি কি বুঝাইতে চেয়েছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার মানে অনেকটা আগেকার সময়ের কবিতাগুলোর ধরন ছিল। কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রি এসে
প্রেমিকাকে আর ওই সে দেবীর স্থানে রাখে নাই, ওখান থেকে নামায় আনছে, তাকে মানুষ রূপেই রাখছে। আমি একটা যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন এই জর্ডান একটা কবিতা আছে, তো কবিতাতে বলতেছে যে সে যে তার যে প্রেমিকা বিলাভেট, তো বিলাভেট কে বলতেছে যে দেখো তোমার আমার তো কখনো ইউনিয়ন হইলো না, তো তুমি তাকাই দেখো এই মশাটা একটু আগে আমাকে কামড় দিছে, এই মশাটা এখন তোমাকে গিয়েও কামড়াইতেছে, তাহলে এই মশা তোমার রক্ত আমার রক্ত দুজনের রক্তই খাইছে, তাহলে দেখো মশার পেটে তোমার আমার মিলন হইলো। বুঝতে পারছেন কিরকম? অর্থাৎ তাকে কিন্তু আর সেই দেবীর স্থানে রাখেন, যদি দেবীর স্থানে রাখতো তাহলে সে কোনোদিন এই এক্সাম্পল দিত না। ইজ ইট ক্লিয়ার? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। জিনিসটা অনেক মজার। মেটাফিজিক্যাল পোয়েটদের লেখাগুলার বুদ্ধিদীপ্তি থাকে, একটা মানে উইটি একটা ভাইব থাকে, তারা একটা ক্রিয়েটিভ ধরনের রাইটিং তৈরি করার চেষ্টা করে। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। ওকে ওকে, আবার বলবো, এই ধরনের বর্ণনা বেশি বেশি শুনতে ইচ্ছা করে নাকি? ওকে, হ্যাঁ। সো একটা মশা না, মানে হচ্ছে নায়ক নায়িকা দুজনকে কামড়াইলো, তাহলে মশার পেটে হচ্ছে নায়কের রক্ত আছে, নায়িকার রক্ত আছে, তাহলে এটাই হচ্ছে আপনার দেখা যায় যে তাদের মধ্যে মিলন। তো রবীন্দ্রনাথের মনে করেন যেমন আপনাকে যদি আমি বলি, আপনাকে যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ধরেন রবীন্দ্রনাথের লেখাতে আপনি পাবেন, রবীন্দ্রনাথের লেখাতে অনেক ইয়ে আছে। রবীন্দ্রনাথের নায়িকারা কোথায়? রবীন্দ্রনাথের নায়িকারা থেকে ওই ডিস্টেন্টে দেবীর আসনে বসা। ঠিক আছে, আমি তোমারে পেয়েছি হৃদয়ের মাঝে, আরো কিছু নাহি চাইগো। অর্থাৎ আমি আর কিছু চাই না, তুমি আমার হৃদয়ের মধ্যে আছো, তাতে আমি খুশি। এখন এখনকার সময়ে আইসা কোনো ছেলে এই ডায়লগ দিবে? এখনকার সময় তো ছেলেরা আইসা পারলে বলবে যে আগে হাত ধরে ঘুরি, পরে দেখা যাবে ভালোবাসা হয় কিনা। এই হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? তো এই যে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ এখন আর সে আগের মতো সেই ওই দেবীর আসনে আর বসায় নায়িকাকে চিন্তা করে না, বরং হচ্ছে আপনার বিলাভেটকে হচ্ছে দেবীর আসন থেকে নামায় মর্তে নামায় নিয়ে আসে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা বিষয়। না, বিশুদ্ধ প্রেম বললেও ভুল। বিশুদ্ধ প্রেম বললে কেন ভুল আমি একটু বলি। তখনকার সময়ে আপনার ধরেন একটা, আপনি যদি তখনকার সময় কবিতাগুলো পড়তে যান, দেখবেন যে প্রত্যেকটা ইয়ে এসা মানে নারীর রূপের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে, অর্থাৎ নারীকে তখন আর সে মানুষ হিসেবে দেখতেছে না। নারীকে সে আর মানুষ হিসেবে দেখতেছে না, নারীকে দেখতেছে দেবী স্বরূপ। এখন নারী তো দেবী না, নারীও তো মানুষ, তারও তো লিমিটেশন আছে, এই জিনিসটা তো রিয়েলাইজ করতেছে না। সমস্যা দুই পাশেই আছে। বুঝতে পারছেন? তো এমন না যে আগেরটা অনেক জোস এখন একটা অনেক খারাপ, এরকমও না, আবার এখন একটা অনেক জোস আগেরটা অনেক খারাপ, তাও না। বরং হচ্ছে একটা হিউম্যান কি হিউম্যান হিসেবে ট্রিট করতে পারে, আমার কাছে মনে হয় এটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য 21st সেঞ্চুরিতে যে জিনিসটা প্রমোট করা হচ্ছে যে হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভে তুমি কিভাবে দেখো, এজ এ হিউম্যান তুমি কিভাবে দেখো। ইজ ইট ক্লিয়ার? এমন ধরেন এই যে নজরুল যে আগে বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ। এখন আপনি চিন্তা করেন আজকালকার সময় যদি একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাই থাকে, এরপরে মেয়েটা যদি এসে বলে আপনি আমার দিকে তাকাই আছে কেন, ছেলেটা বললো তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ, তা এখন ধরে কষা একটা চট দিবে না? গণধুলাই খাবে ছেলেটা। ঠিক আছে, এবং এটা হচ্ছে সে মামলা খাবে যে হচ্ছে আপনার ইয়ার জন্য কি বলে যে এটা এক ধরনের হয়রানি করতেছে। কারণ তো এই ধরনের কথা তো বলার সুযোগ নাই, সেটা আগেকার সময় হয়তো বা অ্যাপ্রুভড হয়েছে, এখনকার সময় অ্যাপ্রুভড হবে না। বুঝতে পারছেন? আমি কি ভুল বললাম আমি জানি না, এখানে ভাইয়া পুরো আছেন। ইটস এ ম্যাটার অফ ডিবেট, এটা কোনো স্পেসিফিক অ্যান্সার নাই, যার কাছে যেটা কারেক্ট মনে হয় সেটাই কারেক্ট। আমার সাথে আপনি এগ্রি করতেও পারেন, আমার সাথে আপনি ডিসএগ্রিও করতে পারেন। ঠিক আছে, এটা অনেক কিছুই হইতে পারে, এরকম হলো ব্যাপার। ওকে, তো এই জন্য এই যে তারা হচ্ছে এই ভালোবাসাটাকে এক ধরনের উইটের মাধ্যমে, উইট মানে কি, উইট মানে হচ্ছে বুদ্ধিমত্তা, তারা এই ভালোবাসাটাকে এক ধরনের বুদ্ধিমত্তার মাধ্যমে এক্সপ্রেস করার চেষ্টা করতো। এই জন্য তাদেরকে বলা হয় পয়েট অফ লাভ। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা, তাহলে এখানে এখানে গুরুত্বপূর্ণ ফেমাস ওয়ার্কদের মধ্যে আছে হচ্ছে সংস এন্ড সনেটস, এটা একটা। তারপর হচ্ছে দ্য গুড মরো, এটা দেখতে পারেন। ক্যানোনাইজেশন, ক্যানোনাইজেশন অনেক বিখ্যাত একটা কবিতা, আপনারা পড়তে পারেন। ইয়েটা সুন্দর। এই যেমন হচ্ছে এখানে একটা ফেমাস কোট আছে, ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। মানে কি? দয়া করে চুপ থাকো, আমারে ভালোবাসতে দাও। ঠিক আছে, আল্লাহ খুদার দোহাই লাগে তুমি একটু মুখটা বন্ধ করো, আমারে ভালোবাসতে দাও। এইটা হচ্ছে একটা বিখ্যাত। সো এই কোটেশনটা দেখলো আপনি বুঝতে পারবেন যে মেটাফিজিক্যাল পয়েন্টের একটা বৈশিষ্ট্যটা কি। ঠিক আছে, এই ওকে। তারপরে যে আসেন সামনের দিকে আগে,
ভাইয়ারা এগুলো শিখে রাখেন, কাজে দিবে। হ্যাঁ ভাইয়া পুরো শিখে রাখেন, কাজে দিবে। ওকে, তো এখানে একটা প্রশ্ন করছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফেট, এটা কার লেখা আর ন্যাশ কোনটা লিখছে? তো আসেন আমি উত্তরগুলো কি বলে দিব নাকি আপনারা ট্রাই করতে চান? আচ্ছা ট্রাই করেন দেখি। সো ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফেট, এই যে তার মানে হচ্ছে অ্যাকশনের উপর ভিত্তি করে, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে ক্রিস্টোফার মার্লো বলছে। আর নাশ কি লিখছে? এটা লিখছে হচ্ছে যে দা টেরর্স অফ দ্য নাইট। এটা যদি মনে রাখতে পারেন ভালো, না রাখতে পারলে অসুবিধা নাই, আমরা চলে যাচ্ছি। তারপর একটা ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস হচ্ছে তখনকার সময় যারা সাহিত্য রচনা করতো তাদের মধ্যে একটা শ্রেণী ছিল যারা হচ্ছে শিক্ষিত, বুঝতে পারছেন? তারা হচ্ছে প্রত্যেকে অক্সফোর্ড বা ক্যামব্রিজের মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছে। তো এরকম এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। তো এখনকার সময় ইউনিভার্সিটি পড়লেই তো কত দাম, সবাই উচ্চশিক্ষিত হয়ে যায়। তাহলে ঠিক চিন্তা করেন তখনকার সময় যারা ইউনিভার্সিটিতে পড়ছে, তো তারা কি এক ধরনের স্কলার টাইপের ব্যক্তি না, যাদেরকে হচ্ছে সবাই অনেক পছন্দ করে বা যাদেরকে সবাই অনেক রেসপেক্ট করে, এই টাইপের ব্যক্তি ছিল না? তো তারা তাদের মতো স্কলার ব্যক্তিরা যদি এসে সাহিত্য রচনা করা শুরু করছে, তখন তখন তাদেরকে আলাদা একটা নাম দিছে, এই গ্রুপটা একটা নাম দিছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। যেমন আমাদের বাংলা সাহিত্যে আছে না, যে রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে যে 5 জন কবি কবিতা লিখতো, তাদেরকে আমরা একটা নাম দিছি পঞ্চপাণ্ডব। আমরা দিছি না, যেখানে জীবনানন্দ দাশ আছে, অমিয় চক্রবর্তী আছে, আমরা নাম দিছি না এরকম, সুধীন্দ্রনাথ দত্ত আছে, এরকম। তো তখনকার জগতে যারা খুব হাই ক্যাটাগরি ইউনিভার্সিটি, যেমন অক্সফোর্ড বা ইয়ে থেকে পড়ে আসছে, ক্যামব্রিজ থেকে পড়ে আসছে, তারা যখন লিখতে গেছে তখন তাদেরকে একসাথে গ্রুপ করে দিছে, কিন্তু তাদেরকে নাম দিচ্ছে ইউনিভার্সিটি। এন্ড ইউনিভার্সিটি উইটস এর মধ্যে ক্রিস্টোফার মার্লো আছে, থমাস কাইড আছে, তারপরে হচ্ছে এই থমাস নাশ আছে। এদেরকে যদি মনে রাখতে পারেন ভালো। কিন্তু যে জিনিসটা মাথায় রাখবেন, এইখানে শেক্সপিয়ার নাই, শেক্সপিয়ার কিন্তু নাই, এটা কিন্তু মাথায় রেখেন, শেক্সপিয়ার নাই। ওকে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। শেক্সপিয়ার কিন্তু উচ্চ শিক্ষিত ছিলেন না, যে কারণে শেক্সপিয়ারকে কিন্তু প্রচুর ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়েছে। এটা মনে থাকবে? ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ারলি ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। যেমন বাংলা বাংলা আপনি এরকম বাংলা সাহিত্য আপনি উদাহরণ পাবেন, যেমন ধরেন আপনার বাংলা সাহিত্যে একটা সময় অনেক বিখ্যাত রাইটার আছে যারা খুব বেশি ভালো ইউনিভার্সিটি বা অনেক ভালো এডুকেশন ইনস্টিটিউশনে পড়ছে বা অনেক উচ্চশিক্ষিত এরকম না, কিন্তু তাদেরকে অনেক ধরনের আহ তারা যখন লেখা শুরু করছে খুব সহজে পাত্তা দিতে চায় নাই, কিন্তু দিন শেষে তারা কিন্তু ছাপায় উঠছে সবকিছু। হ্যাঁ, শেক্সপিয়ার তো বুয়েটা পড়ে নাই, এখন শেক্সপিয়ার যেহেতু বুয়েটা পড়ে নাই, আপনি যদি ধরে নেন এই জন্য শেক্সপিয়ার 1 নম্বর ইঞ্জিনিয়ার হতে পারবে না, তাহলে কিন্তু এটা সমস্যা। ঠিক আছে, এই যে ধরেন এখন আপনি চিন্তা করেন যে তখনকার সময়ের এই যে রবার্ট গ্রিন এই ব্যক্তি, তো অনেক কিছুতে পড়ছে, অনেক ভালো তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল। একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিয়ে কি হবে, সে কি শেক্সপিয়ারকে ছাড়া যেতে পারছে? দিন শেষে শেক্সপিয়ার কিন্তু তাকে ছাড়াই চলে গেছে। শেক্সপিয়ার আজকে বেঁচে আছে, রবার্ট গ্রিনের নাম আমরা কোনো শুনি নেই, এই লিলি পিলি এরা হারাই গেছে, বুঝতে পারছেন? কিন্তু শেক্সপিয়ার টিকে আছে। এটা হচ্ছে বিষয়, যে শরৎচন্দ্রের লেখার মধ্যে ছিল অতিকে হস্তি লোপ পেয়ে আছে, কিন্তু তেলাপোকাটা টিকে আছে। তো অনেক সময় যদি তো এখানে তেলাপোকা বলা ঠিক না শেক্সপিয়ারকে, তা কিন্তু তারপরেও একটা বিষয় আর কি, ঠিক আছে? খালি একাডেমিক ব্যাকগ্রাউন্ড জীবনের সবকিছু না। আমি অনেক ভালো ছাত্র, আমি অনেক কিছু জানি, আমি অনেক ভালো জায়গায় পড়ছি, এগুলোতে জীবনে খুব বেশি কিছু আসলে যায় আসেন। আসেন তারপরে যে সামনের দিকে আগে, এরপরে চলে আসি ফ্রান্সিস বেকন। এখন এই ফ্রান্সিস বেকন এই ব্যক্তি অনেক ইম্পর্টেন্ট, কারণ ফ্রান্সিস বেকনকে কেউ কেউ বলে ফাদার অফ ইংলিশ এসেই, বা ইংরেজি রচনার এটাকে কি বলা যায়, জনক। ঠিক আছে, তো ফাদার অফ মডার্ন প্রোজও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে মডার্ন প্রোজ কেন বলে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মডার্ন প্রোজ বলার একটা কারণ হচ্ছে এই ফ্রান্সিস বেকন খুব অনুশীলনশীল একজন মানুষ ছিলেন, অর্থাৎ তিনি নিজে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে লিখতে চাইতেন। যেমন ধরেন ফ্রান্সিস বেকন একবার এরকম করতো যে ছোট ছোট এক্সপেরিমেন্ট করতো, ইঁদুর দিয়ে এটা সেটা খাওয়াইতো, খাওয়াই দেখতো ইঁদুরের মধ্যে কি হয়েছে। তারপরে হচ্ছে দেখা যেত সে ডিমকে নিয়ে ফ্রিজের মধ্যে রাখতো, রেখে দেখতো ডিমের কি হয়েছে। সে এইটা সেটা স্টোর করতে করে দেখতো এটা কতদিন টিকে থাকে। তারপরে দেখা যেত কিছু ফিলোসফিক্যাল ইয়ে আছে, যেমন সে একবার একটা লেখা লিখছে যে বিয়ে কেন করবে মানুষ, বিয়ে কেন করা উচিত, বিয়ে কেন করা উচিত না, কত বছর বয়সে বিয়ে করা উচিত, বউ কেমন হইলে কি করা উচিত, এই জাতীয় লেখাটাও আছে কিন্তু। ঠিক আছে, ওটার নাম হচ্ছে অফ ম্যারেজ এন্ড সিঙ্গুলারিটি, এটা আমাদেরকে অনার্সে পড়াইছিল, যে বিয়ে করলে কি হয় না হয়, সুবিধা অসুবিধা। ফ্রান্সিস বেকন এইসব লেখা আমরা পড়ে আসছি, ঠিক আছে? তো
এই ফ্রান্সিস বেকন এই লোক এই ধরনের লেখালেখি করতো, সাইন্টিফিক টাইপের অবজেক্টিভ ক্যাটাগরি রাইটিং লিখতো দেখে তো তাকে হচ্ছে বলা হয়েছে ফাদার অফ ইংলিশ এসে। আর যেহেতু জিনিসগুলো অনেক সাইন্টিফিক এই জন্য এটাকে বলা হয় মডার্ন রাইটিং। বুঝতে পারছেন? এই জন্য তাকে আরো বলা হয় ন্যাচারাল ফিলোসফার। সো আশা করি আমার এই বর্ণনা শোনার পর আপনারা এগুলো মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে হবে বলেন, নাকি বুঝতে পারছেন যে কেন তাকে এরকম বলা হয়? এমনি মনে থাকবে না? এখন রিলেট করে মনে রাখতে পারবেন না? রাখতে পারবেন নাকি আমি আরেকবার রিপিট করব? থাকবে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওইটা মনে রাখবেন যে সে বিয়ে শাদী নিয়ে লেখালেখি করছিল, যে বিয়ে কেন করবে, কত বছর বিয়ে সে বিয়ে করবে, এইসব নিয়ে সে ন্যাচারালি লেখা লিখতো। এই জন্য তাকে বলা হয়েছে ন্যাচারাল ফিলোসফার। ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, আসলে আপনি বুঝতে পারবেন যে এটা তার লেখা। ঠিক আছে? আচ্ছা, এমনকি পড়ার ক্ষেত্রে কিভাবে পড়বে, কিভাবে বই পড়া উচিত, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই যে যেমন এখানে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড এন্ড সাম ফিউ টু বি চিউড এন্ড ডাইজেস্টেড। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা কোটেশন। আপনারা পারলে এটা মনে রাখতে পারেন, এটা কিন্তু খুব কাজে দেয়, বুঝছেন? বই পড়া রচনা টচনা আসলে ওটার মধ্যে লিখে দিতে পারেন। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই জাস্ট টেস্ট করতে হবে। আদার্স টু বি সোলোড, কিছু কিছু গিলতে হবে। টেস্টেড বলতে যেমন টেস্টেড কি হইতে পারে, কোনো কোনো বই আমরা জাস্ট টেস্ট করি, হালকা পাতলা পড়বো। সোয়ালড, জোর করে গিলতে হবে, যেমন বিসিএস এর পড়াশোনা। সাম ফিউ টু বি চিউড, চাবাইতে হবে বেশি বেশি করে, মনে করেন টেক্সট বুক। অ্যান্ড ডাইজেস্টেড, কিছু কিছু জোর করে হজমও করে ফেলতে হবে টেক্সট বুকের মতো। ভালো লাগুক না লাগুক আপনারে কিন্তু একদম মানে পেটের মধ্যে গিলে ফেলতে হবে, ডাইজেস্ট করার চেষ্টা করতে হবে। পরীক্ষার আগের রাতে আমরা নোট মুখস্থ করতাম না, ওরকম আর কি। ঠিক আছে? তা আসেন তারপরটাই জি, বেন জনসন। বেন জনসন এই ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ একজন ইংরেজ নাট্যকার। আমি এখানে একটু 3 স্টার দিব। বেন জনসন ইম্পর্টেন্স এটা থেকে একটু দেখায়, আমি আগে একটু কয়েকটা দাগ দিই। ঠিক আছে? এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভলপনি। এইটা খুবই ইম্পর্টেন্ট, ভলপনি দেখবেন। ভলপনি এখন পর্যন্ত বিসিএসে আসছে কিনা আমার ঠিক মনে পড়তেছে না, কিন্তু যে কোনো সময় আসতে পারে ভলপনি। এটা এত ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলে দিলাম কোনো না কোনো বিসিএসে ইনশাল্লাহ আসবে, হয়তো নেক্সট বিসিএসে দেখবেন আসতে পারে। এবং এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করেন যে ভলপনি লিখেছেন বেন জনসন। ইজ ইট ক্লিয়ার? সবাই একবার লিখে পাঠান তো, ভলপনি লিখছেন বেন জনসন। আমার তো আগে নাম মনে থাকতো না, বেন জনসন এরকম নামটা মনে মনে থাকতো না, একটার সাথে একটা গুলাই ফেলতাম। পরে আমি এরকম মনে রাখতাম বেনসন, এটা আমি বলতাম বেনসন। বুঝছেন? ওকে। এখন 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 এই যে সত্যি সত্যি বেনসন লিখে পাঠাই দিচ্ছেন, না না বেনসন লিখে পাঠায় না, এটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা হচ্ছে আপনার বেন জনসন নাম। ওকে, পরে বলবেন যে ভাইয়া বলছে, ভাইয়া যাবে বলি একটা চড়া হয়ে যায় আরেকটা। এটা এরকম একবার জায়গায় বলছিলাম যে বেন জনসন, আমার মাথার মধ্যে আসে বেনসন, পরে যে চড়াই গেছে ভাইয়া বলছে বেন জনসনের ডাক নাম নাকি ছিল বেনসন। পরে আরেকজন এসে বলে ভাই এই নাম নাকি এখান থেকে আসছে। আমি বলি মানে আপনি বলছেন ক্লাসে, আমি বলছি না আমি তো বলিনি। ঠিক আছে, এই হলো অবস্থা। আচ্ছা, একটু একটা মিনিট ওয়েট করবেন প্লিজ, একটা কল আসছে, প্লিজ একটু দাঁড়ান।
ওকে, সো আসেন আমরা একটু শুরু করি আবার। আমি সরি, একটু কল আসছিল, একটু দরকার। শুরু করতেছি আবার, হ্যাঁ। আইয়ুব লিখেছেন, পড়া মনে রাখার জন্য বিভিন্ন অবলম্বন খুঁজতে হয়। বেন জনসনকে না হয় বেনসন বললে ভালো মনে থাকবে। হ্যাঁ, যেভাবে পড়া মনে রাখা যায়, যেভাবে পড়া মনে রেখেছে ওইভাবে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, সো তাহলে আমরা ভল্পনে পেয়ে গেলাম, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম ভল্পনে, এখানে হচ্ছে ভল্পনে নিজে একটা ক্যারেক্টার। ঠিক আছে, ভল্পনে হচ্ছে খুব চালাক একজন ব্যক্তি থাকে, একদম ধূর্ত টাইপের একজন ব্যক্তি, বুঝছেন, যে এমনে সেমনে বিভিন্ন রকম উপায়ান্তর করে মানুষের কাছ থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এরকম। তো এটার মধ্যে আবার হচ্ছে দেখা যায় যে অনেক ধরনের রোগে বর্ণনাও আছে, কিন্তু লেখাগুলো অনেক পুরাতন ইংরেজিতে লেখা, তো এই জন্য হচ্ছে বোঝা যায় না। ওকে, তারপরটা চলে যাই। এখন আমরা চলে আসছি একদম আমাদের মাস্টারপিস, যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি বলেন, সেটাকে কি বলে? উইলিয়াম শেক্সপিয়ার। এই জন্য অনেকেই শেক্সপিয়ারকে ভয় পায়, এই জন্য আমি উপরে লিখে দিয়েছি নো ফিয়ার শেক্সপিয়ার। ঠিক আছে, আসেন। তো আমরা দেখি তাকে বলে বার্ড অফ এভন। বার্ড মানে কি? বার্ড মানে হচ্ছে কবি, আর এভন হচ্ছে শহরের নাম। এভন শহরের কবিকে বলা হয় বার্ড অফ এভন। এটা অনেকে বিআইআরডি বার্ড লিখে মনে করে পাখি, এটা কিন্তু পাখি না, এটা কিন্তু বিআইআরডি বার্ড, এটা মাথায় রাখেন। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা, ইংরেজি নাটকের জনক। তার লিটারেরি কন্ট্রিবিউশনস এর মধ্যে আছে, তার মোট নাটকের সংখ্যা হচ্ছে 37, এটা মনে রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিলাম। এর মধ্যে 12টা ট্র্যাজেডি, কমেডি হচ্ছে 15টা, হিস্টোরিক্যাল প্লে হচ্ছে 10টা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও মনে রাখার চেষ্টা করবেন। তার টোটাল নাম্বার অফ সনেটস 154, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আসে। তারপর হচ্ছে নেগেটিভ পোয়েম আছে 3টা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। ফার্স্ট প্লে হচ্ছে হেনরি 6, এটা দেখতে পারেন, এটা এই যে এটা থেকে গত বিসিএস এর প্রশ্ন আসছিল। আর লাস্ট প্লে হচ্ছে টেম্পেস্ট, লাস্ট প্লেকে বলা হয় সোয়ান সং। যে কোনো সাহিত্যিকের সর্বশেষ গুরুত্বপূর্ণ যে সাহিত্যিক রচনা থাকে তাকে বলা হয় সোয়ান সং। ঠিক আছে, এটা 37তম বিসিএসে আসছিল, সেটার নাম হচ্ছে টেম্পেস্ট। টেম্পেস্ট শব্দের অর্থ হচ্ছে ঝড়। ওকে, এটা দেখবেন। আর বার্ড এবং ডেথ, ডেথ এটা একটু বানানটা ভুল রাখছে, ডেথ হবে ডেথ। ঠিক আছে, বার্থ কবে ডেথ কবে এটা দেওয়া আছে, দুইটাই কিন্তু এপ্রিল মাসে, দেখেন এটা অনেক তারিখ দুটাও কাছাকাছি, তো এটা দেখতে পারেন। তারপরে এটার ব্যাপারে কোনো 100% সিউরিটি পাওয়া যায় না, জাস্ট ধারণা করে নেওয়া হয় যে এই দুটা তারিখে তার জন্ম এবং মৃত্যু ছিল। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? বুঝে থাকলে এই কয়টা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, মনে থাকবে? মনে থাকলে ইয়েস বলেন, না মনে থাকলে নো বলেন। মনে রাখা যাবে কি? এই পুরোটাই কিন্তু দাগ দিলাম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিছি। আচ্ছা, তারপরটাই চলে যাই আমরা। আচ্ছা, এখন তার ট্র্যাজেডি গুলো হচ্ছে, এগুলো তার ট্র্যাজেডি, এগুলো হচ্ছে তার কমেডি। এখন একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে এই লেখাটা কি ধরনের লেখা, এটা কি ট্র্যাজেডি না কমেডি? ধরেন হঠাৎ করে তুলে দিল যে কিং লিয়ার কি ট্র্যাজেডি না কমেডি, এখন আপনি কি বসে বসে মুখস্থ করবেন? এখন এটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি কি মনে রাখার টেকনিকটা দেখাই দিব, নাকি আপনারা এমনি মনে রাখতে পারবেন বলেন? আপনারা যদি এমনি মনে রাখতে পারেন তাহলে দেখানোর দরকার নেই। আচ্ছা, তারপরে একটা মনে রাখার টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে এরকম, যদি কোনোটা ব্যক্তির নাম হয়, তো আবার বলি, যদি কোনোটা ব্যক্তির নাম হয় তাহলে সেটা ট্র্যাজেডি, আর যদি এটা কোনো একটা আইডিয়া হয় তাহলে সেটা কমেডি। এরকম একটু দেখাই। হ্যামলেট একটা ব্যক্তির নাম, এটা ট্র্যাজেডি। ম্যাকবেথ ব্যক্তির নাম, জুলিয়াস সিজার ব্যক্তির নাম, ওথেলো ব্যক্তির নাম, কিং লিয়ার ব্যক্তির নাম, টাইমন এন্ড এথেন্স ব্যক্তির নাম, রোমিও এবং জুলিয়েট ব্যক্তির নাম, টাইটাস অ্যান্ড্রোনিকাস ব্যক্তির নাম। এজ ইউ লাইক ইট দেখেন, এজ ইউ লাইক ইট কি ব্যক্তির নাম? কমেডি অফ এরর্স কি ব্যক্তির নাম? মিডসামার নাইটস কি ব্যক্তির নাম? টেমিং অফ দ্য শ্রু কি ব্যক্তির নাম? টুয়েলভ নাইট কি ব্যক্তির নাম? টেম্পেস্ট কি ব্যক্তির নাম? বুঝে গেছে কথা? এখন কোনটা কমেডি কোনটা ট্র্যাজেডি আলাদা করতে পারবেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল। এখন তার বাইরে আরেকটা সেকশন আছে ভাই, যে জায়গায় একটু কনফিউশন, সেটা হচ্ছে কি হিস্টোরিক্যাল প্লেস। হিস্টোরিক্যাল প্লে মানে হচ্ছে ঐতিহাসিক নাটক। এখন এই ঐতিহাসিক নাটকগুলো কিন্তু ব্যক্তির নামে, একটু ভুল করে না কিন্তু, হ্যাঁ, ঐতিহাসিক নাটক কিন্তু ব্যক্তির নামে, কিন্তু এখানে উল্টাপাল্টা করা যাবে না। কিন্তু ঐতিহাসিক নাটকগুলো বিশিষ্ট হচ্ছে কিং জন, রিচার্ড টু আর হেনরি, এরা হচ্ছে রাজার নাম, রাজার নাম। কথা বুঝতে পারছেন? যেহেতু রাজার নাম, এই জন্য তারা হিস্টোরিক্যাল প্লে। ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আচ্ছা, আরেকটা জায়গায় কনফিউশন হতে পারে আপনাদের, সেটা হচ্ছে মনে করেন আপনাকে তুলে দিল অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, তুলে দিয়ে আপনাকে অপশনের মধ্যে
ট্র্যাজেডি কমেডি দিল না, আলাদা করে 4টা অপশন দিল, যে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল দিয়ে আপনাকে 4টা অপশন দিল যে এটা কি ধরনের নাটক। একটা দিল ট্র্যাজেডি, একটা 2 নম্বরে দিল কমেডি, তারপরে 3 নম্বরে দিল হিস্টোরিক্যাল প্লে, 4 নম্বরে দিল সনেট। এখন কি নিবেন? এখন কি নিবেন? জুলিয়াস সিজার হিস্টোরিক্যাল হবে কিনা? না, জুলিয়াস সিজার হিস্টোরিক্যাল না, জুলিয়াস সিজার ট্র্যাজেডি। এখন কি ট্র্যাজেডি নিবেন না কমেডি নিবেন? একটা কনফিউশন হয়ে গেল, কারণ ট্র্যাজি কমেডির মধ্যে ট্র্যাজেডিও আছে কমেডিও আছে, তাহলে কি করা যায়? মনে রাখবেন, যদি ট্র্যাজি কমেডিতে অপশনে যদি ট্র্যাজি কমেডি না থাকে, আমরা সবসময় কমেডি নিব। অ্যান্সার কি নিব আমরা? আমরা অ্যান্সারে কমেডি নিব। ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। ঠিক আছে? আচ্ছা, সো সেই হিসাবে ওই যে আমি আপনাদের যে টেকনিকটা শিখাইছি, যে যেটা দিয়ে আইডিয়া দেখাবে সেটাই কমেডি, দেখেন তার মানে এরা প্রত্যেকেই কমেডি। এটাও আপনার আলাদা করে আর মুখস্থ করার কোনো প্রয়োজন হচ্ছে না। বুঝে গেছে? তাহলে আসেন আমরা পরেরটাই চলে যাই। এখন আমাদের জন্য একটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন চলে আসছে, যে টু বি অর নট টু বি অকার্স ইন দা, এটা কত নাম্বার ইয়াতে হয়, সলিলোকিতে হয়? এটা আসছে কোথা থেকে? এটা আসছে হ্যামলেট নাটক থেকে। দেখে আপনারা কয়জন উত্তর করতে পারেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে উত্তর করছেন। এটা আপনাদের সবার পারার কথাও না। এটা যদি হয়তোবা অনেকে আন্দাজে মান্দাজে দাগাইছেন, অনেকে হয়তোবা এমনি দিয়েছেন। আমি একটু রেজাল্টটা শেয়ার করি। তো এখানে হচ্ছে আপনারা 20% বিতে, 20% সিতে, মানে না জানলে মানুষ বেশিরভাগ দেখি এ বা ডিতে যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসেন লিখে দিই এটা। আচ্ছা, সলিলোকি জিনিসটা কি আর এটা কিভাবে এবার আসলো, এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। হ্যামলেট নাটকেও যাব। তো এটা উত্তরটা হচ্ছে ফোর্থ সলিলোকি। আর এটার লোকেশন কোথায়? এটার লোকেশন হচ্ছে অ্যাক্ট 3 সিন 1, নাটকের 3 নাম্বার অ্যাক্ট এবং 1 নাম্বার সিন। অ্যাক্ট কি? অ্যাক্ট হচ্ছে একটা নাটকের মাঝখানের প্রতিটা চ্যাপ্টারকে বলে একটা করে অ্যাক্ট, মানে চ্যাপ্টার 1 না বলে আমরা বলি অ্যাক্ট 1। এবার চ্যাপ্টার 1 এর অনেকগুলো পার্ট থাকতে পারে, তো পার্ট গুলো হইতে পারে সিন 1, সিন 2, সিন 3 এরকম। বুঝতে পারছেন অ্যাক্ট কি আর সিন কি? আর সলিলোকি কি সেটা আমি পরে বলতেছি। অ্যাক্ট আর সিন বুঝছেন তো? তো এই টু বি আর নট টু বিটা অনেক ফেমাস, তো এটা যে কোনো সময় দিতে পারে পরীক্ষার মধ্যে, যেটা লোকেশনটা কোথায়। এটা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারা আপনারা আরো জানেন যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলার স্পেসিফিক লোকেশনও জানতে চান, এটা কোথায় বলছে, কেন বলছে। এমনকি এটাও প্রশ্ন করে এটার আগের লাইন কি। বুঝতে পারছেন? এমনকি এটাও প্রশ্ন করে এটা পরের লাইন কি। আমার বিশেষ ভাইভাতে আমি গেছি, যাওয়ার পরে আমার একটা লাইন ধরাই দিয়ে বলছে এটা আগের লাইন কি ছিল, কবিতার লাইন ধরাই দিয়ে বলছে এটা আগের লাইন কি ছিল। আবার আমি বলছি, তারপরে হচ্ছে আর আবার পরের লাইন ধরাই দিয়ে বলছে এটা পরের লাইন কি ছিল। কপাল ভালো আমি সামাও পেরে গেছি, ওটা আগের লাইনও পারছি পরের লাইনও পারছি, কবিতাটা আমার মুখস্থ ছিল, আমি এটা পড়ছিলাম কোথাও, আমি পেরে গেছি। কিন্তু এরকম অনেক সময় পারা যায় না, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। ওকে, যেমন ওই যে একটা বিখ্যাত একটা ইয়ে আছে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আছে না? তো এখন আপনি যদি প্রশ্ন করে যে তার আগের লাইন কি, করতেই পারে। এটা কিন্তু এমন জিনিস যে এটা মোটামুটি অনেকের জানা উচিত। বুঝতে পারছেন? আমাকে 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 দিছিল রবীন্দ্রনাথের কবিতা, আমাকে আমাকে ধরাই দিয়ে বলছে নিঃশেষে যে প্রাণ করিবে দান, তারপরে কি হবে? আমি বলছি যে ক্ষয় নেই তার ক্ষয় নেই। পরে বলছে তার আগেরটা কি হবে? ওরা আমি বলছি উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নেই। আমি এটা বলছি এরকম। জিজ্ঞেস করছে এটা কার লিখা? ওরা বলছে রবীন্দ্রনাথ। আমার কমন পড়ে গেছে কিভাবে জানো, আই ডোন্ট নো। সেগুলো যেগুলো অনেক বেশি ফেমাস, যেগুলো আগে পরে যে জায়গায় দুইটা অনেক ফেমাস, সেগুলো হচ্ছে এগুলো একটু এখন থেকে মনে রাখার চেষ্টা করবেন টুকটাক। ঠিক আছে? আচ্ছা, তো এখন সলিলোকি জিনিসটা কি সেটা একটু বলি। নাটকের একটা পার্টে, নাটকের একটা পার্টে দেখা যায় ক্যারেক্টার নিজের সাথে নিজে কথা বলে। সে নিজের সাথে নিজে কথা বলে, কিন্তু সেটা সে জোরে জোরে বলে। বুঝতে পারছেন? মনে করেন
আমি অভিনয় করতেছি, এখন অভিনয় করতে করতে আমি বললাম আমি কি পারবো আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে। এই জিনিসটা আমি নিজের সাথে নিজে মনে মনে কথা বলতেছি সাপোজ, কিন্তু আমি এটা জোরে জোরে বলতেছি। এখন কেন এটা করে নাটকে ক্যারেক্টার, এই কাজটা কেন করে? এই কাজটা কেন করে? যাতে করে ক্যারেক্টারের মনের অবস্থাটা অডিয়েন্সকে জানানো যায়। বুঝতে পারছেন? এই যে কনভারসেশন, ক্যারেক্টার নিজের সাথে নিজে কথা বলে জোরে জোরে, এটাকে বলে সলিলোকি। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। এই টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন যেটা ছিল, সেটা হচ্ছে হ্যামলেট নিজের সাথেই নিজে কথা বলতেছিল সেই জায়গাটা। এই জন্য এটাকে বলা হয় সলিলোকি। এই নাটকে এরকম করে মোট 7টা সলিলোকি আছে। 7টা সলিলোকি 4 নাম্বার সলিলোকিতে হচ্ছে এই উক্তিটা ছিল। এটা হচ্ছে ফোর্থ সলিলোকি। এই ফোর্থ সলিলোকির লোকেশন কোথায়? এই ফোর্থ সলিলোকির লোকেশন হচ্ছে অ্যাক্ট 3 সিন 1। ইজ দ্যাট ক্লিয়ার? মনে মনে শব্দ না করলে কি হবে? তো সে যদি শব্দ করে না বলে তাহলে কেমনে অডিয়েন্স জানবে? অডিয়েন্স তো জানতে পারবে না। এই জন্য জোরে জোরে সলিলোকি বলে, ঠিক আছে? ওকে, আচ্ছা আরেকবার বলবো। আচ্ছা, নাটকের প্রয়োজনে মাঝে মাঝে ক্যারেক্টার নিজের মনের কথাগুলাই জোরে জোরে আওড়ায়। সে নিজে মনে মনে যা চিন্তা করে সেটাকেই সে জোরে জোরে মুখ দিয়ে বলতে থাকে। তো এই যে জোরে জোরে বলা, তার মনের কথাটাকে জোরে জোরে বলা, সেটাকে বলা হচ্ছে সলিলোকি। ঠিক আছে? তো ক্যারেক্টাররা সলিলোকি এই ব্যবহার করে করে হচ্ছে অডিয়েন্সকে তার মনের অবস্থা জানানোর জন্য। আচ্ছা, পজিশনের ব্যাপারটা কি? কোন পজিশন? বুঝতে পারি না। হ্যাঁ, লিটারেরি টার্মে ছিল, এটা ইম্পর্টেন্ট একটা লিটারেরি টার্ম, এটা পরীক্ষায় আসতে পারে। বুঝতে পারছেন? কোথায় থাকে? নাটকের ভিতরেই থাকে। নাটকের ভিতরে বিভিন্ন জায়গায়, মনে করেন একটা জায়গায় প্রথমে ক্যারেক্টার নিজের সাথে নিজে কথা বলছে, তারপরে আবার নর্মাল নাটক হয়েছে, তারপরে অ্যাক্ট 3 সিন 1 জিনিসটা এক্সপ্লেন করবো আবার। আচ্ছা, অ্যাক্ট 3 সিন 1 জিনিসটা হচ্ছে একটা নাটক। আপনি মনে করেন নাটক পড়তে গেলেন, আমাদের 19 নাটক পড়াইছে না, স্টেজের নাটক না, মনে করেন যে আমরা যখন নাটক পড়ি, তো নাটক পড়ার মধ্যে আপনি নাটকটাকে চ্যাপ্টার করলেন, যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এরকম প্রতিটা চ্যাপ্টার হচ্ছে মনে করেন একটা করে অ্যাক্ট। এবার বুঝতে পারছেন এক জিনিসটা কি? এবার প্রতিটা অ্যাক্টেরই আবার সিন আছে। এখন একটার সিনের মধ্যে পার্থক্য কি? নাটক দেখতে বসলে আপনি কিভাবে বুঝবেন কোনটা অ্যাক্ট কোনটা সিন? তো এটা বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে যতবার পর্দা ক্লোজ হয়, পর্দা ক্লোজ হয়ে আবার ওপেন হয়, সেটাকে আমরা বলি অ্যাক্ট। মানে একটা অ্যাক্ট যখন শেষ হয় তখন একটা পর্দা ক্লোজ হয়ে যায়, তারপরে আবার নতুন করে পর্দা খুলে তারপর নতুন অ্যাক্ট শুরু হয়। আর হচ্ছে সিনের ক্ষেত্রে হচ্ছে লাইট অফ হয়, লাইট অন হয়। বুঝতে পারছেন আমি কি বলছি? টু বি নট টু বি এটা আসছে হচ্ছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে হ্যামলেট, হ্যামলেট নাটক থেকে। হ্যামলেট নাটকে, হ্যামলেট নাটকে হ্যামলেট নিজে নিজে এই কথাটা বলে। এখন ক্লিয়ার? এত গভীর প্রশ্ন আসছে, সাহিত্যের স্টুডেন্ট ছাড়া পারা তো কষ্ট, অবশ্যই কষ্ট। সাহিত্যের অনেক স্টুডেন্টও পারবে না এগুলা, কারণ মনে থাকে না তো অনেক সময়, কত কোটেশন আছে, কত ইয়া আছে। ঠিক আছে? এই কত জায়গা থেকে আসতে পারে, সবসময় যে পারা যায় এরকম নাই, এগুলা পারা একটু কঠিন। তারপরে দেখায় রাখলাম, ইম্পর্টেন্ট তো বলা তো যায় না, এটা তো মোটামুটি সবাই জানে, এই জন্য জাস্ট এটা তুলে আনছে। ঠিক আছে? ওকে, তারপরে যাই। এখন বলেন দেখি, এগুলো উত্তর করতে পারবেন আপনারা? দেখি উত্তর করতে পারেন কয়জন, চেষ্টা করেন তো। প্রথমটা কি হবে? শেক্সপিয়ারের সর্বশেষ নাটক হচ্ছে, ডাক দেই, শেক্সপিয়ারের সর্বশেষ নাটক হচ্ছে টেম্পেস্ট। তারপরে বলছে শেক্সপিয়ার কম্পোজ মাচ অফ হিজ প্লেজ ইন হুইচ ভার্স, কোন ইয়াতে রচনা করছে? সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, এই ছন্দে তিনি রচনা করতেন। ঠিক আছে? আয়াম্বিক পেন্টামিটারে তিনি রচনা করতেন। আচ্ছা, তারপরটা কি বলছে? যে কোনটা ট্র্যাজেডি না? ওথেলো ব্যক্তির নাম, কিং লিয়ার ব্যক্তির নাম, ম্যাকবেথ ব্যক্তির নাম, টুয়েলথ নাইট কোনো ব্যক্তির নাম না, তাহলে টুয়েলথ নাইট ট্র্যাজেডি না। শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করছে? 1564 সালে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তারপর একটা যাই। হ্যাঁ, এবার চলে আসি আমরা মার্চেন্ট অফ ভেনিস। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শেক্সপিয়ারের কমেডি, কমেডিও না, এটা ঠিক ট্র্যাজি কমেডি। তো ট্র্যাজি কমেডিতে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে শাইলক, এই ক্যারেক্টারটার নাম আপনারা মনে রাখবেন। নাম কি তার?
শাইলক, আমি একটু 3 স্টার দিয়ে দিই। এই শাইলক খুব দুষ্ট একজন ব্যক্তি থাকে, ঠিক আছে। এই যে দিস প্লেস অ্যাবাউট এ জিউ, এটা দেখে কার কথা মনে পড়ে? মনে আছে জু অফ মাল্টা? মনে পড়ে? এই যে আগেরটার সাথে একটু রিলেট করে দিই। জু অফ মাল্টা কে লিখছিলেন? জু অফ মাল্টা কার লেখা ছিল দেখি, কার মনে আছে বলেন দেখি? ক্রিস্টোফার মার্লো। আচ্ছা ঠিক আছে, এই যে সে ইহুদি তো এই জন্য সে মারলো, তাহলে লেখেন ক্রিস্টোফার মার্লো। মাইট দেয় খালি, হ্যাঁ। এই ওকে, এবার চলে আসি এখান থেকে আমরা দেখব শাইলক হচ্ছে ইউজারার, মানে হচ্ছে সে অ্যাডভান্টেজ নেয়, আর হচ্ছে সে হচ্ছে খ্রিস্টানদেরকে দেখতে পারে না, ঠিক আছে। এই এই হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ কোটেশনের মধ্যে আছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোটেশন। আর একটা আছে লাভ ইজ ব্লাইন্ড, এই দুটো দেখতে পারেন, এই দুটো এখান থেকে আসছে, এই দুটো কোটেশন কিন্তু ইম্পর্টেন্ট আছে, মনে থাকবে। আমি মনে ইটা দিইনি। ওকে, ওকে, আচ্ছা তারপরটা চলে যাই। এবার চলে আসি মেজার ফর মেজার। মেজার ফর মেজার থেকে এত কিছু দেখতে হবে না, মেজার ফর মেজারটা আপনারা দেখতে পারেন, চাইলে এইগুলো দেখতে পারেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি চলে যাই তার পরেরটাই, ওথেলো। ওথেলো অনেক ইম্পর্টেন্ট। ওথেলোতে আপনারা একটু খুব ভালো মতো এটার ইয়েটা দেখেন কি লিখা, আর একটু দেখেন উইলিয়াম শেক্সপিয়ার, তারপর লিখছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো, দ্য মুর অফ ভেনিস। খুব ভালো মতো দেখেন এটা, খুব ভালো মতো দেখেন। তাহলে যদি প্রশ্ন করে আমাদেরকে শেক্সপিয়ারের কোন নাটকটা ইজ অ্যাবাউট এ মুর, উত্তর কি করবেন? হুইচ প্লে অফ শেক্সপিয়ার ইজ অ্যাবাউট এ মুর, উত্তর করতে পারবেন? বল উত্তর কি হবে? ওথেলো। আচ্ছা, এইবার একটু ভালো মতো তাকান, ভালো মতো তাকান। ওথেলোর গায়ের রং কি মনে হয় এখানে? ওথেলোর গায়ের রং কি মনে হয়? ব্ল্যাক। ওথেলো কিন্তু শ্বেতাঙ্গ না, ওথেলো কিন্তু কৃষ্ণাঙ্গ, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রেখেন। সে হচ্ছে কি মূলত আফ্রিকান অরিজিন, মনে থাকবে এটা। হ্যাঁ, মরক্কো তো আফ্রিকাতে, ওই হিসাবে আর কি, ঠিক আছে, মনে থাকবে। সে কিন্তু কৃষ্ণাঙ্গ অরিজিন, এই জিনিসটা কিন্তু মাথায় রেখেন, ওকে। আচ্ছা, আর সে কি ছিল? সে ছিল একটা জেনারেল, সে কিন্তু সেনাপতি ছিল, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, ওকে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওথেলো হচ্ছে তার এই যে বিলাভেড ডেসডেমোনাকে মেরে ফেলে, তারপর হচ্ছে ওথেলো নিজে সুইসাইড করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আর হচ্ছে ওথেলো ডেসডেমোনাকে একটা কি দিছিল? রুমাল দিছিল, বুঝতে পারছেন? ওথেলো ডেসডেমোনাকে একটা রুমাল দিছিল, এই রুমাল নিয়েই হচ্ছে কনস্পিরেসি বা প্লটটা হয়। হচ্ছে আপনার ওই যে ইয়া হচ্ছে ওথেলোরা এসে বুঝায় ডেসডেমোনার ক্যারেক্টার ভালো না, বিশ্বাস না হলে তুমি যা দেখো রুমালটা কোথায়, খোঁজ করে দেখো, পরে দেখো রুমাল নাই। এই নিয়ে হচ্ছে ক্যাচাল ম্যাচাল, তখন ওথেলো ডেসডেমোনাকে বলে তোমার চরিত্র খারাপ, ঠিক আছে, তুমি ভালো মেয়ে না, এটসেট্রা এটসেট্রা। পরে হচ্ছে মাইরা ফেলে ডেসডেমোনাকে। মারার পরে বুঝতে পারে হাই হাই আমি আসলে কনস্পিরেসির শিকার ছিলাম, পরে নিজের দুঃখে মনের কষ্টে সুইসাইড করে মরে যায়, বুঝা গেছে কথা। এই জন্য এই হ্যান্ডকারচিফটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে থাকবে। ক্লিয়ার বলি ইয়াস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আচ্ছা, তারপরটাই চলে যাই। এবার চলে আসি টেম্পেস্ট। টেম্পেস্ট মানে বলছিলাম না ঝড়, এই টেম্পেস্ট নাটকে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, এটা হচ্ছে কালিবান। এটা একটু মনে রাখার চেষ্টা করেন। কালিবান, ফার্দিনান্দ যদি মনে রাখতে পারেন খুব ভালো, মিরান্ডা যদি মনে রাখতে পারেন খুব ভালো, আসলেও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট প্লে। আর হচ্ছে কালিবান হচ্ছে অ্যান্টাগনিস্ট অফ দ্য প্লে। কালিবান কিন্তু অনেক বিখ্যাত একটা ক্যারেক্টার, এটা কিন্তু মাথায় রেখেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে হচ্ছে যে এই যে দ্য ভিকটিমস অফ দ্য স্টর্ম, মানে একটা ঝড় হয়, বুঝছেন। তারা হচ্ছে প্রসপেরো নামক একজন ব্যক্তি থাকে, তার একটা আইল্যান্ড থাকে, সেই আইল্যান্ডে যে আশ্রয় নেয়, ওখান থেকে হচ্ছে নাটকটা এরকম ভাবে গল্পটা আর কি, ঠিক আছে। ওকে, তারপরটা চলে যাই আমরা। এখানে দেখি কালিবান ইজ দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য প্লে, আর হচ্ছে প্রসপেরো ক্রিয়েটস স্টর্ম উইথ দ্য ম্যাজিক, তার প্রসপেরো আইল্যান্ডে যে আশ্রয় নেয়। এই জিনিসটা একটু দেখলে হবে। এবার চলে আসি, এবার একটা দেখেন প্রশ্ন আসছে, ফ্রেন্ডস রোমান্স কান্ট্রিম্যান লেন্ড মি ইউর ইয়ার্স, এটা কার বলা? অ্যান্টাগনিস্ট কি? অ্যান্টাগনিস্ট হচ্ছে যে ভিলেনের মতো, মানে কাহিনীর গতিতে বাধা দেয় যে,
তাকে বলে অ্যান্টাগনিস্ট, আর যে কাহিনীটা আগায় নিয়ে যায় তাকে বলে প্রোটাগনিস্ট। মানে কাহিনীর ফেভারে কাহিনীটা আগায় নিয়ে যেতে যে সাহায্য করে তাকে বলে প্রোটাগনিস্ট, আর কাহিনীকে যে বাধা প্রদান করে তাকে বলে অ্যান্টাগনিস্ট। পারা যায় এটা, না কঠিন হয়ে গেছে অনেক? আচ্ছা, আর 5 সেকেন্ড অপেক্ষা করবো। 5, 4, 3, 2, 1, গো। ফুল কোশ্চেন ক্লোজ করে দিচ্ছি, এন্ড ফুল। আচ্ছা, এইটা হচ্ছে শেক্সপিয়ার একটা নাটক আছে না, জুলিয়াস সিজার, যেটা থেকে গত বিসিএস প্রশ্ন আসছিল, মনে আছে আপনাদের? মনে আছে গত বিসিএস একটা প্রশ্ন আসছিল জুলিয়াস সিজার থেকে? জুলিয়াস সিজার কি ধরনের নাটক মনে পড়ে? আচ্ছা, এটা হচ্ছে সেখান থেকে, সেই জুলিয়াস সিজার নাটক থেকে একটা নেওয়া অংশ। আর জুলিয়াস সিজারের কাহিনীটা কি হয়? জুলিয়াস সিজারের কাহিনী থেকে, জুলিয়াস সিজার তো রাজা, কারণ জুলিয়াস সিজারে খুন করে গিয়ে ব্রুটাস, ব্রুটাসের ষড়যন্ত্রে হচ্ছে জুলিয়াস সিজার খুন হয়। তো তারপরে যখন ব্রুটাসের ষড়যন্ত্রে যখন জুলিয়াস সিজার খুন হয়, তো খুন হওয়ার পরে তারপরে হচ্ছে মার্ক অ্যান্টনি থাকে একজন ব্যক্তি। তো মার্ক অ্যান্টনি এসে একটা ভাষণ দেয়। তো ভাষণটার মধ্যে বলে যে ফ্রেন্ডস রোমান্স কান্ট্রিম্যান লেট মি ইউর ইয়ার। সে ভাষণটা শুরু করে এটা বলে, এটা অনেক বিখ্যাত একটা ভাষণ, অনেক ফেমাস একটা স্পিচ, অনেক বেশি ফেমাস এটা। তো এই মার্ক অ্যান্টনির এই স্পিচটা শুরু হয় হচ্ছে এটা বলে যে আমার যে বন্ধুগণ রোমান এবং কান্ট্রিম্যান যারা আছে তারা আমার লেন্ড মি ইউর ইয়ার্স মানে হচ্ছে আমার কথা শুনো একটু, তোমরা আমার দিকে একটু অ্যাটেনশন দাও, একটা কিছু বলবো, তোমরা আমার কথা একটু শোনো। এটার মানে হচ্ছে এইটা। তারপর সে একটা স্পিচ দেয়, ওই স্পিচের মধ্যে যে বারবার খালি বলে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। ব্রুটাস একজন সম্মানিত, এত সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু সে আসলে কি খুনি। তো এটা হচ্ছে ওই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে এক ধরনের অ্যানালজিস, কিরকম যে, যে আমাদের হচ্ছে সেই 71-এর মুক্তিযুদ্ধের সময় মন্ত্রিসভার যে একজন সদস্য ছিল, সেও কিন্তু বঙ্গবন্ধু হত্যার সাথে মূলত জড়িত। বুঝতে পারছেন কথা? একটা অ্যানালজি পাওয়া যায় না দুইটার মধ্যে? উনি রেডিওর আবিষ্কারক মার্ক অ্যান্টনি না, উনি হচ্ছে আগের সেই সেই রোমান সাম্রাজ্যের মার্ক অ্যান্টনি। বুঝতে পারছেন? ওকে। খন্দকার মোস্তাক, ইয়েস, খন্দকার মোস্তাক। হ্যাঁ, তো মনে করেন ব্রুটাস হচ্ছে খন্দকার মোস্তাক, আর জুলিয়াস সিজার যদি হয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে আপনি যে অ্যানালজিটা খুঁজে পান এটা। তো মার্ক অ্যান্টনি মনে করেন বঙ্গবন্ধুর একজন ফ্রেন্ড, যিনি সেই স্পিচটা দিচ্ছেন। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। ওকে, তো এটা এটা বলছে যে প্রশ্নটা কি করছে দেখেন, বলে নাই যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। কোশ্চেনটা কিন্তু আমি ইচ্ছা করে ট্রিকি করছি, কোশ্চেনটা ইচ্ছা করে ট্রিকি রাখা হয়েছে এখানে। নিশ্চয়ই উইলিয়াম শেক্সপিয়ার তো বলবে না কমন সেন্স কাটান এটা এখান থেকে নেওয়া হয়েছে, তো উইলিয়াম শেক্সপিয়ার নিশ্চয়ই বলবে না। জুলিয়াস সিজার তো মইরেই গেছে, তো সে কেমনে বলে? আপনারা যারা জুলিয়াস সিজার উত্তর করছেন, তো জুলিয়াস সিজার তো মইরেই যায়, তার তো স্পিচ দেওয়া সম্ভব না, তাহলে জুলিয়াস সিজার আউট। তাহলে চিনা দা পয়েন্ট, এটা এরকম ফেমাস কিছু না। তাহলে এমনি কমন সেন্স যদি কাটান, তাহলে মার্ক অ্যান্টনি অ্যান্সার হওয়ার কথা, দেখেন উত্তর করতে পারবেন। এটার জন্য নলেজ লাগে না, জাস্ট বেসিক একটু কাহিনীটা জানা থাকলেই এটা উত্তর করা যায়। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আমরা জানতাম না যে সে মরে গেছে, হ্যাঁ সেটা এখন মরে গেছে এটা না জানলে আর কিভাবে ধারণা করবেন? কাহিনী তো একটু জানার থাকা লাগবে। হ্যাঁ, এই যে আমি এই জন্য কাহিনী টুকটুক করে বলে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু অল্প অল্প করে কাহিনীগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই জন্য আমি একটু বলে দিচ্ছি যাতে আপনি রিলেট করতে পারেন যে কোনটাতে কি হয়। আসে তারপর একটাতে আমরা যাই। এখন বলছে এখানে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস এটা কি? বলেন তো দেখি, উত্তর করেন তো। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস কি? শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস হচ্ছে একটা, উত্তর কি হবে? কমেডি। তারপর হচ্ছে অ্যান্টাগনিস্ট অফ মার্চেন্ট অফ ভেনিস কে? শাইলক, মানে ভিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে শেক্সপিয়ার প্লে অ্যাবাউট মার্চেন্ট অফ ভেনিস কি ইজ অ্যাবাউট এ জু। তারপর হচ্ছে প্রসপেরো, সে কি? সে হচ্ছে টেম্পেস্টের। তারপর হচ্ছে আহ এই টেম্পেস্ট হচ্ছে এই কে স্টর্ম ম্যাজিক কে তৈরি করে? প্রসপেরো তৈরি করে। আচ্ছা, তারপরে চলে যাই। প্লে টেম্পেস্ট কি ধরনের? টেম্পেস্ট হচ্ছে একটা কমেডি। ওথেলো ডেসডেমোনাকে কি দিছিল? রুমাল দিছিল। হ্যান্ডকারচিফ মানে হচ্ছে রুমাল, লিখে দিই রুমাল। আচ্ছা, উইনট্রিক্স এগেনস্ট ওথেলো, ওথেলোর বিরুদ্ধে কে হচ্ছে আপনার ই করে?
প্রশ্নটা কি ছিল? এটা হবে ইয়াগো। আচ্ছা, তারপরে চলে যাই শাইলক তুর্নটা। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা চলে যাই হু কিল ডেসডেমোনা ইন দ্য প্লে ওথেলো। ওথেলো নাটকে ডেসডেমোনাকে কে খুন করে? সে হচ্ছে ওথেলো খুন করে। ওকে, তারপরে চলে যাই টুয়েলথ নাইট। টুয়েলথ নাইট হচ্ছে একটা কমেডি টাইপের রচনা, এটা থেকে এত ইম্পর্টেন্ট আসার কথা না, শুধু এখানে একটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে। সেই কোটেশনটা হচ্ছে ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোটেশন। আর হচ্ছে সাম আর বর্ন গ্রেট আদার্স অ্যাচিভ গ্রেটনেস, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কোটেশন। এই দুইটা কোটেশন দেখলেই হবে। আমি চলে যাচ্ছি তারপরেরটায়। আর এটা হচ্ছে একটা কমেডি, যে এটা মনে রাখলেই হবে, ঠিক আছে, আর লাগবে না কিছু। ওকে, তারপরে চলে যাই অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট মুভিটা আপনারা দেখতে পারেন, এটা খুব সুন্দর একটা মুভি, আমার কাছে ভালো লাগছিল। আমার মনে হয় এটার ব্যাপারে আমি স্পয়লার না দিই, ঠিক আছে? আপনারা একটু দেখে আসেন নাকি, কি বলেন? আমি এটার স্পয়লারটা দিলাম না, একদিন এখন বসে বসে একদিন অ্যাজ ইউ লাইক লাইক ইট দেখেন। প্রিলি তো মোটামুটি দূরেই আছে, এত তো একদম পুরো উল্টাই ফেলাইতেছেন না, ঠিক আছে? সামিটের ব্যাপারে আর দিলাম না, এটা আপনারা দেখেন। এখান থেকে শুধু আমি দাগ দিয়ে দিচ্ছি কোন কোনগুলো মনে রাখবেন। এখানে হচ্ছে যে রোজালিন ইজ ডটার অফ ডিউক, এটা একটু দেখবেন। আর এটা একটা কমেডি, এটা দেখবেন। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা কোটেশন, এট ওয়ার্ল্ড স্টেজ অল মেন এন্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স, দে হ্যাভ দেয়ার এক্সিস্ট এন্ড দে হ্যাভ দেয়ার এন্ট্রান্সেস। এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট কোটেশন, এই কোটেশনটা মনে রাখার চেষ্টা করবেন। তারপরে চলে যাই হ্যামলেট নাটক, আমার সবচেয়ে প্রিয় নাটক। আমি যত নাটক পড়েছি এই পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় নাটক। আমার যদি বলেন হ্যামলেট নিয়ে বলতে, আমি দিন রাত হ্যামলেট নিয়ে বলতে পারবো, বুঝতে পারছেন? এখন হ্যামলেট নাটকের কি বলতে হবে, হ্যামলেট নাটকের কাহিনীটা একটু বলে দিই। হ্যামলেট থাকে হচ্ছে রাজার ছেলে। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের যতগুলা ক্যারেক্টার আছে তার মধ্যে হ্যামলেট হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষিত ক্যারেক্টার, ঠিক আছে? সবচেয়ে উচ্চ শিক্ষিত ক্যারেক্টার, এবং হ্যামলেট একমাত্র ক্যারেক্টার যে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। শেক্সপিয়ারের আর কোনো ক্যারেক্টার ইউনিভার্সিটিতে পড়ে নাই। শেক্সপিয়ারের আর কোনো ক্যারেক্টার ইউনিভার্সিটিতে পড়ে নাই, হ্যামলেট একমাত্র ক্যারেক্টার যে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ছে। এবং সে কোথাকার ইউনিভার্সিটিতে পড়তো? সে জার্মানি ইউনিভার্সিটিতে পড়তো। তো সে হচ্ছে ডেনমার্কের প্রিন্স। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রশ্ন আসছে। এই যে এটা কিন্তু অলরেডি বিসিএস এর প্রশ্ন এসে গেছে যে হ্যামলেট কোথাকার প্রিন্স ছিল। হ্যামলেট ছিল প্রিন্স অফ ডেনমার্ক, বুঝতে পারছেন? এটা মনে রাখা যাবে। হ্যামলেট হচ্ছে ডেনমার্কের কিং এর রাজার ছেলে। তো এখন ওই রাজার কি হয়েছে, রাজার ভাই ষড়যন্ত্র করে রাজাকে মেরে ফেলছে। হ্যামলেট তখন ছিল না। তো হ্যামলেট বাড়িতে আসার পর জানতে পারে যে তার বাবার এটা, তার বাবা আসলে স্বাভাবিকভাবে মারা যায়নি, বরং তার বাবা আসলে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়ে খুন হয়েছে। এখন তার চাচা এবং তার মার মধ্যে বিয়ে হয়ে যায়। অর্থাৎ তার মা খুব দ্রুত, তার মার যে দ্রুত বিয়ে হয়ে গেল, তার তার বাবার মৃত্যুর পর তার মার দ্রুত যে চাচার সাথে বিয়ে গেল, এটা হ্যামলেট মেনে নিতে পারে না সহজে। যেহেতু হেস্টি ম্যারেজের কি ছিল, বুঝতে পারছেন? তো এই হ্যামলেটের মনের মধ্যে প্রথম, যেহেতু হেস্টি ম্যারেজই বা কেন হবে, আর কেনই বা এত কাহিনী হবে, তখন হ্যামলেট আস্তে আস্তে ওই যে ইয়ারা আসে, প্রেতাত্মারা এসে হ্যামলেটকে জানায় যে তোমার বাবাকে খুন করা হয়েছে, ঠিক আছে, তো তুমি এটার প্রতিশোধ নাও। তখন সে হচ্ছে এটার প্রতিশোধ নিতে আস্তে আস্তে উদ্যত হয়। কিন্তু হ্যামলেট অন্যান্য ক্যারেক্টারদের মতো না, সে সরাসরি হত্যার বদলে হত্যা এটাতে সে বিশ্বাস করে না, কারণ হ্যামলেট তো শিক্ষিত। হ্যামলেটের মন হচ্ছে দুদুল্যমানাতে ভরপুর। শিক্ষিত মানুষ কিন্তু সহজে ডিসিশন নিতে পারে না, এটা আপনারা জানেন কিনা? এটা কি জানেন? শিক্ষিত মানুষের একটা বড় সমস্যা আছে। শিক্ষিত মানুষ যারা অনেক বেশি শিক্ষিত হয়ে যায়, তারা খুব সহজে, যারা অনেক বেশি জ্ঞানী, তারা সহজে কোনো ডিসিশন নিতে পারে না। তারা, তাদের একটা কমন প্রবলেম, সেটাকে বলা হয় হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন, ঠিক আছে? এটা বলে, ইয়াতে বলে যে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট, অর্থাৎ খুব দ্রুত যে সিদ্ধান্ত নিতে পারে তারা সাধারণত হয় বোকা। তারা এত কিছু চিন্তা করে না, দে আর ফুল। দোজ হু আর ওয়াইজ, তারা সহজে ডিসিশন নিতে পারে না। হ্যামলেটের সমস্যা হচ্ছে এটাই, হ্যামলেট কোনো ডিসিশন নিয়ে উঠতে পারে না। হ্যামলেট এখন মনে হয় এটা সঠিক, আর একটু পরে মনে হয় ওইটা সঠিক। সে খালি প্রোক্রাস্টিনেট করে, সে আরো শিওর হওয়ার চেষ্টা করে, সে নাটক সাজায়, সে পাগল সাজে, সে এই করে সেই করে। এইসব করতে করতে সে শিওর হওয়ার চেষ্টা করে সত্যি তার চাচা তার বাবার খুনি কিনা। তারপরে এমনকি একদিন সে শিওর হওয়ার পর সে তার চাচাকে বাগেও পায়, খুন করে ফেলতে পারবে। কিন্তু খুন করতে চাই দেখে যে তার চাচা হচ্ছে প্রেয়ারে বসা। হ্যামলেট আবার চিন্তায় পড়ে যায়, সে তো প্রেয়ারে বসা, আমি যদি তার এখন খুন করি, তো প্রেয়ার টাইমে কেউ মারা গেলে সে কোথায় যায়? তার তো সবকিছু মাফ, সে তো সরাসরি সরাসরি চলে যাবে হচ্ছে বেহেশতে। তাহলে এখন তারা খুন করা যাবে না, এই জন্য হ্যামলেট তখন খুন না করে আবার চলেও আসে।
এই যে বারবার সে চিন্তা করতে থাকে, সে খালি অ্যানালাইসিস এন্ড ওভার অ্যানালাইসিস করে, এটাই হচ্ছে হ্যামলেটের সবচেয়ে বড় সমস্যা। তাহলে এখন এই যে হ্যামলেট নাটকে হ্যামলেটের মৃত্যুর কারণ অনেকে জিজ্ঞেস করে যে হ্যামলেটের তাহলে দোষ কি, হোয়াট ইজ হ্যামলেটস, এটাকে কি বলে, হ্যামারশিয়া, হোয়াট ইজ হ্যামলেটস হ্যামারশিয়া? হ্যামলেটস বিগেস্ট হ্যামারশিয়া ইজ হিজ প্রোক্রাস্টিনেশন। বুঝতে পারছেন? এখানে ইংলিশ ডিপার্টমেন্টে কেউ আছেন আচ্ছা ক্লাসে, ইংরেজি স্টুডেন্ট নাই মনে হয় না? আচ্ছা আছেন, একজন দুইজন আছেন। আপনাদেরকে কিন্তু এই প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ হ্যামলেটস বিগেস্ট হ্যামারশিয়া, প্রশ্ন করে যে হ্যামলেটের হ্যামারশিয়া কি, মেইন হ্যামারশিয়া কি? উত্তর কি করবেন? হ্যামলেটের হ্যামারশিয়া কি? হ্যামলেটের হ্যামারশিয়া হচ্ছে হিজ প্রোক্রাস্টিনেশন, হিজ ডিলে ইন অ্যাকশন, সেটাই হচ্ছে হ্যামলেটের মৃত্যুর জন্য দায়ী। তো দিন শেষে হ্যামলেট এমন একটা সময় মারতে যায় যে সময় হচ্ছে ওরে মারে, কিন্তু মায়েরা হ্যামলেট নিজেও মরে। বুঝতে পারছেন? যেহেতু হ্যামলেট নিজে মারা যায় সেজন্য এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝা গেছে? এই হ্যামলেটের সাথে মিল পাবেন কোথায় জানেন? আপনাদেরকে যখন আধুনিক যুগ পড়াবো, আধুনিক যুগে এসে তখন আপনার একজন কবি পাবেন, তার নাম হচ্ছে টি এস এলিয়ট। টি এস এলিয়টের একটা কবিতা আছে, দ্য লাভ সং অফ আলফ্রেড জে প্রুফ্রক। এটা বিসিএস আসছিল যে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক কে লিখছে, উত্তর হচ্ছে টি এস এলিয়ট। এটা কিন্তু বিসিএস আসা কোশ্চেন। এই হ্যামলেট আর প্রুফ্রক তারা হচ্ছে কানেক্টেড সোল, একই রকম ক্যারেক্টার। ওয়াই? কারণ হ্যামলেট যেমন কমিউনিকেট করতে পারে না, হ্যামলেট যেমন তার মনের ভাব ঠিকঠাক মতো মানুষের সাথে ব্যক্ত করতে পারে না, ঠিক তেমনি প্রুফ্রকও তার মনের ভাব মানুষের সাথে ঠিকঠাক মতো ব্যক্ত করতে পারে না। প্রুফ্রক কোনো রিলেশনশিপে সাস্টেনেবল হইতে পারে না। বুঝতে পারছেন? কারণ হচ্ছে প্রুফ্রক, প্রুফ্রক যেরকম যে প্রুফ্রক তার নিজের জগৎ, তার নিজের চিন্তা ভাবনার মধ্যে আটকায় যায় সে। দিস ইজ দ্য প্রবলেম অফ দ্য ওয়াইজ। বুঝতে পারছেন? এটা এটা আমার কথা না, এটা টিএসএলটি বলছে, দ্য প্রবলেম অফ দ্য ওয়াইজ। তারা তাদের নিজেদের মধ্যে আটকায় যায়, তাদের নিজেদের জগতে আটকায় যায়। বুঝতে পারছেন? এই জন্য প্রুফ্রক বলে আই হ্যাভ মেজার্ড মাই লাইফ উইথ কফি স্পুনস। ঠিক আছে? এর প্রুফ্রক ওই জায়গায় এই কথাগুলো বলে। যেমন সানস এন্ড লাভার্স একটা নোবেল আছে, ভিক্টোরিয়ান যুগে পড়তে গিয়ে আপনারা পাবেন যে সানস এন্ড লাভার্স একটা নোবেল আছে। হ্যাঁ, তো এই সানসেস লাভার্স এর মধ্যে একটা ক্যারেক্টার থাকে পল। পল মিরিয়ামের সাথে প্রেম করে, বিয়ে করতে পারে না। ক্লারার সাথে প্রেম করে কিন্তু বিয়ে করতে পারে না। কেন? কারণ পলের একটা বড় সমস্যা, এই পল বেশি চিন্তা করে, পল সবকিছু নিয়ে চিন্তা করে, যে কারণে ও কোনো রিলেশনশিপ এস্টাবলিশ করে উঠতে পারে না। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝছেন কিছু? বুঝছেন কিনা জানি না, এই লিটারেচারের পড়াগুলো এরকমই, লিটারেচারের বেসিক এই যে অ্যানালাইসিস এরকম। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। ওকে, তা আসেন আমরা তারপরের দিকে, সামনের দিকে আগে। তো এখানে হ্যামলেট নাটকের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার গুলোর মধ্যে আছে কিং হ্যামলেট, রাজা হ্যামলেট। রাজা হ্যামলেটের ছেলে হচ্ছে প্রিন্স হ্যামলেট, যে হচ্ছে আমাদের নায়ক। ওকে, ঠিক আছে? এই 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 প্রিন্স হ্যামলেট হচ্ছে আমাদের নায়ক। এখানে ওফেলিয়া হচ্ছে হ্যামলেটের গার্লফ্রেন্ড, আমি জিএফ লিখে দিই, হ্যাঁ? ঠিক আছে? এই আর হরাশিও থাকে ফ্রেন্ড, হ্যামলেটের ফ্রেন্ড থাকে হরাশিও। এই এই কয়টা মনে রাখলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের ট্র্যাজেডি। কিং হ্যামলেট ইজ দ্য কিং অফ হ্যামলেট। এই ক্লডিয়াস হচ্ছে তার চাচা আর গার্ট্রুড হচ্ছে তার মা। এখানে হচ্ছে অফিলিয়া মারা যায় হচ্ছে ডুবে, পানিতে ডুবে মারা যায়। ঠিক আছে? এখানে বিখ্যাত ফেমাস কোটেশনের মধ্যে আছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, প্রিভিয়াস বিসিএস এ আসছে। ফ্রেলিটি দাই নেম ইজ ওমেন, এটাও প্রিভিয়াস বিসিএস এ আসছে। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, এটাও মনে হয় প্রিভিয়াস বিসিএস এ আসছে। ঠিক আছে? এ লিটল মোর দেন কিং এন্ড লেস দেন কাইন্ড, এটাও দেখতে পারেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোটেশন। ওকে, আচ্ছা, তারপরটাই চলে যাই। চলে আসি ম্যাকবেথ। ম্যাকবেথে কি থাকে? ম্যাকবেথ একটা জেনারেল থাকে, ম্যাকবেথ একটা সামরিক অফিসার থাকে, কিন্তু ম্যাকবেথের মধ্যে মনের মধ্যে থাকে অ্যাম্বিশন, প্লাস তার বউটা থাকে লোভী। তার বউ আইসা ম্যাকবেথকে বলে যে তুমি এক কাজ করো, তুমি একসময় এখানকার রাজা হবা। রাজা হওয়ার উপায় কি? রাজারে খুন করে ফেলো, তাহলে তুমি রাজা হইতে পারবা। বুঝছেন? তো তখন হচ্ছে এই ম্যাকবেথের বউ হচ্ছে লেডি ম্যাকবেথ, হচ্ছে বউ। ঠিক আছে? ম্যাকবেথের বউয়ের নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। এই লেডি ম্যাকবেথ যে কিং ডানকান, এই রাজাকে হত্যা করে। এই রাজাকে হত্যা করার পর লেডি ম্যাকবেথের হাত দিয়ে রক্ত পড়তে থাকে, সেই রক্ত আর শুকায় না। তখন সেই লেডি ম্যাকবেথ বলে, এখন যদি অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, আমি আমার এই হাত দিয়ে একবার মানুষ খুন করছি, এখন যদি সমগ্র আরবের সকল পারফিউম সুবাসও তুমি নিয়ে আসো, আমার হাত কোনোদিন আর আগের মতো হবে না। এই জিনিসটা বিসিএস এ আসছে বেশ কয়েকবার, মনে থাকবে? কনটেক্সট বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ঠিক আছে? অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল
হ্যান্ড। মনে রাখা যাবে? কনটেক্সট কিন্তু বলে দিলাম যে কিভাবে হয়, ঠিক আছে? আচ্ছা, ওই 3 উইচেস থাকে, 3 উইচেস আইসা এই ম্যাকবেথকে বলে, ম্যাকবেথ তুমি একসময় রাজা হবা, এটা আমাদের প্রেডিকশন। এখন এটা শোনার পর ম্যাকবেথের মন নাচতে থাকে, আমি রাজা হব, রাজা হব, তার মানে আমি কিভাবে রাজা হইতে পারি? তাহলে কিং ডানকানকে হত্যা করলে আমি রাজা হইতে পারি। অর্থাৎ ম্যাকবেথ সঠিক রাস্তাটা নেয় নাই, সে ভুল রাস্তাটা নিছে। তার মনের মধ্যে কেউ একটা অ্যাম্বিশন ঢুকাই দিচ্ছে, সে অ্যাম্বিশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? সে কিন্তু এই যে কিং ডানকানকে হত্যা করে সে একটা পেট্রিয়ার্কাল মার্ডার করছে। কিং ডানকান তার পিতৃসুলভ একটা ক্যারেক্টার ছিল, কিন্তু তাকে সে খুন করে ফেলছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ম্যাকবেথের ইয়ে, কি বলে, দোষ, যে কারণে ম্যাকবেথ মারা যায়। দিন শেষে ম্যাকবেথ মারা যায়, এই হচ্ছে বিষয়। আর ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এই জিনিসটা এসে এই যে এই 3 উইচেস বলে দেয়, 3 উইচেসই ম্যাকবেথকে বলে। ঠিক আছে? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোটেশন, এটাও দেখতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে তারপরটাই চলে গেলাম। আর ম্যাকবেথ নাটকের ইয়া কি? ম্যাকবেথ নাটকের সেট আপ হচ্ছে স্কটল্যান্ড। হ্যামলেট নাটকের ইয়া কি? ডেনমার্ক। ম্যাকবেথ নাটকের ইয়া কি? স্কটল্যান্ড। মনে থাকবে? নাটকগুলা কিন্তু সেটিং গুলা কিন্তু আসে মাঝে মাঝে পরীক্ষায়। হ্যামলেট হচ্ছে ডেনমার্ক, আর ম্যাকবেথ হচ্ছে স্কটল্যান্ড। ওকে, তারপরটা চলে যাই। প্রশ্ন করছে অ্যাজ ইউ লাইক ইট কি ধরনের? বলেন উত্তর কি হবে? অ্যাজ ইউ লাইক ইট কি ধরনের? অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে কমেডি। ফ্রেইলিটি ডাইনামিজ ওমেন, এটা কোথা থেকে নেওয়া? হ্যামলেট থেকে নেওয়া। হ্যামলেট কেন এই কথা বলছিল? কে বলতে পারবেন হ্যামলেট কেন বলছিল? ওই যে সে দেখছিল তার মার বিয়ে হয়ে গেছে তার চাচার সাথে, এখানে একটা সেই খাইছে, তারপর তার গার্লফ্রেন্ডের এটা মনে হয়েছে তার গার্লফ্রেন্ড তার সাথে বিট্রে করছে, এটার জন্য তো তার সমগ্র এই দুইটা নারী দেখে তার সমগ্র নারীর উপর তার আস্থা উঠে গেছে। বুঝতে পারছেন? তো ওফেলিয়ার যে ইয়া ছিল, ওফেলিয়া তো আসলেই পাগল হয়ে গেছিল শোকে শোকে। বুঝছেন? এই জন্য তো, কিন্তু হ্যামলেট তো তখন এই মাথা মতো ঠিক রাখতে পারে নাই, এখানে ওফেলিয়া হ্যামলেটের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। ঠিক আছে, এই জন্য সে বলছিল ফ্রেইলিটি ডাইনামিজ ওমেন। এই ক্যারেক্টার এইটার জন্য অনেকেই বলে শেক্সপিয়ার মিসোজিনিস্ট ছিল কিনা, অনেকেই কিন্তু ফেমিনিস্টরা কিন্তু শেক্সপিয়ারকে ধুয়ে দেয় এই ক্যারেক্টার, এই ডায়লগটার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে ডানকান, এই ম্যাকবেথ নাটকে ডানকান কোথাকার রাজা? কে বলতে পারবেন? ডানকান ইজ এই মাত্র বলে দিলাম, স্কটল্যান্ডের রাজা ছিল। শেক্সপিয়ার প্লে কনসিস্ট অফ নর্মালি কয়টা করে এক থাকে? 5টা করে এক থাকে। আর জুলিয়াস সিজার কি ধরনের? জুলিয়াস সিজার একটা ট্র্যাজেডি, এটা কিন্তু আসছে যে বিসিএস আমরা পড়াইছিলাম, দেখছেন? আচ্ছা, তারপরে চলে আসে অ্যান্টোনিও এবং ক্লিওপেট্রা। এটা নিয়ে আমি আর খুব বেশি করবো না, কারণ এটা নিয়ে খুব বেশি প্রশ্ন আসে না। প্লট লেখা আছে, আপনারা পড়বেন, ঠিক আছে? এখান থেকে শুধু অ্যান্টোনিও ক্লিওপেট্রা এই দুটো ক্যারেক্টার দেখলেই হবে। তারপরটা চলে যাই রোমিও এবং জুলিয়েট। এটা কে না জানে? সবাই জানে এই লাভ স্টোরির কথা, এটা নিয়েও আমি আর বলবো না, আপনারা রোমিও আর জুলিয়েট দেখতে পারেন, এখানে হচ্ছে সামারি দেওয়া আছে, পড়ে ফেলবেন। এবার চলে আসি কিং লিয়ার, এটা নিয়ে একটু কথা বলি, এটা সামারি দেওয়া নাই, আমি কাহিনীটা বলে দিচ্ছি। কিং লিয়ার একজন রাজা থাকে, কিং লিয়ারের 3টা মেয়ে থাকে, একটা থাকে গনেরিল, একটা থাকে রিগান, আর একটা হচ্ছে কর্ডেলিয়া। তো বড় 2টা মেয়ে গনেরিয়া রিগান বাবাকে অনেক তেল তেল মারে, অনেক সুইট সুইট কথাবার্তা বলে, তখন কিং লিয়ার হচ্ছে, আর কর্ডেলিয়া হচ্ছে স্পষ্টবাদী, যে মানে কোনো এক্সট্রা তেল তেল মারে না, এই জন্য কিং লিয়ার হচ্ছে কর্ডেলিয়ার উপর চেতে যায়। তো তার যে সমগ্র রাজ্য আছে সেটা হচ্ছে গনেরিল আর রিগানের মধ্যে ভাগ করে দেয়, কর্ডেলিয়া কিছু পায় না। তো 2 দিন পরে গনেরিল আর রিগান হচ্ছে তারা হচ্ছে রাজ্য পাওয়ার পর বাবাকে ভুলে যায়, কিং লিয়ার শেষ পর্যন্ত রাস্তায় নামে। কিং লিয়ার রাজ্য হারা হয়ে যে একটা কেভের মধ্যে আশ্রয় নেয়। তো আশ্রয় নেওয়ার পরে কিং লিয়ারের সাথে একটা ফুল থাকে, ফুল মানে হচ্ছে কি, ফুল বলতে বোঝায় হচ্ছে যে ধরেন গোপাল ভাঁড় থাকে না, ভাঁড় ক্যারেক্টার, গোপাল ভাঁড় যেমন একটা ক্যারেক্টার থাকে, রাজাকে বিভিন্ন ধরনের বিনোদন দেয়, এরকম ইংরেজিতে এই ভাঁড় ক্যারেক্টারকে বলা হচ্ছে ফুল। এই ফুল থাকে, তো ফুল তখন রাজার সাথে বসে বসে কথা বলে, রাজার ফুলে অনেক গল্প করে। তো ওই ফুলটা অনেক ওয়াইজ থাকে, তো দেখা যায় যে রাজা কথা বলে ফুলের মতো, আর ফুল কথা বলে রাজার মতো, কারণ কিংলিয়ার ইমেচিউর ছিল, সে মানুষের তেল খেয়ে গলে যেত, তাহলে ইমেচিউর বলা যায় না, রাজা তো ওয়াইজ হইতে হয়। তো ওখানে বলে এই জন্য যে কিং লিয়ার ইউজ অফ দ্য রোল অফ এ ফুল, আর ফুল ইউজ অফ দ্য রোল অফ এ কিং। বুঝতে পারছেন? এটার জন্য তো তখন কিং লিয়ার একটা ডায়লগ দেয়, আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দেন সিং। অর্থাৎ একটা মানুষ সে হচ্ছে ফ্ল্যাটারি পছন্দ করতে দেখে তার চিন্তা করেন সব গেছে, রাজ্য মাজ্য সবকিছু গেছে, তাহলে এটা কি মনে হয় তার অপরাধের তুলনায় তার শাস্তি অনেক বেশি হয়ে গেল না? কি মনে হয় আপনাদের? তার অপরাধ যতটুকু তার তুলনায় শাস্তি অনেক বেশি না? ঠিক আছে, বাবাকে লবণের মতো ভালোবাসে, ওই জিনিসটারই একটা আর কি, মানে হুবহু এরকম না, কিন্তু ওই অনুকরণটা এরকম, এই জন্যই সে কিং লিয়ার এই ডায়লগ দেয়, আই এম এ ম্যান, আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দেন
সিনিং, এটা দেখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে কিং লিয়ার। এখানে একটু উল্টাপাল্টা এই যে জুলিয়াস সিজারে চলে যাই। জুলিয়াস সিজার তো অলরেডি মনে আলোচনা করছিলাম। বিট্রিয়ার ফ্রেন্ড থাকে এই যে ব্রুটাস, আমি যেটা বলছিলাম, ব্রুটাস থাকে। এখান থেকে বিখ্যাত উক্তি হচ্ছে ভিনি ভিনি ভিসি আর ব্রুটাস ইউ টু, এটা বলে হচ্ছে জুলিয়াস সিজার নিজে। জুলিয়াস সিজার নিজে বলে কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথস, দ্য ভ্যালিয়ান্ট নেভার টেস্ট দ্য ডেথ বাট ওয়ান্স। এটা একটা ইম্পর্টেন্ট কোটেশনটা দেখতে পারেন। আর এখানে মার্ক অ্যান্টনি একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এটা দেখতে পারেন। দেখি এখানে একটা প্রশ্ন করছে, দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড হোরাশিও, ইন হেভেন এন্ড আর্থ হোরাশিও, দেন আর ড্রিমড ইন ইউর ফিলোসফি। এটা কে বলছে? এটা কে কে করছে দেখি পারেন কিনা। আচ্ছা, 5 4 3 2 1 গো, ক্লোজ করে দিচ্ছি। এন্ড পোল শেয়ার রেজাল্ট করে আপনার 58% হ্যামলেটে দাগ দিয়েছেন, বাকিটা দিয়েছেন ভুগি চুগি। সঠিক উত্তর হচ্ছে হ্যামলেট। হ্যামলেট নাটকে হ্যামলেট এই উক্তি করে। এই উক্তিটার মানে কি বুঝছেন? হ্যামলেট হোরাসিও, হোরাসিও বলতেছে যে কপালে যা আছে তাই হবে, তখন হ্যামলেট বলছে হোরাসিও ব্যাপারটা আসলে তা না, পৃথিবীতে এরকম অনেক কিছু আছে, হেভেন এবং আর্থে এরকম অনেক কিছু আছে যা আমাদের ফিউচার নির্ধারণ করে দেয়। এই কথাটা দিয়ে আমরা কি বুঝতে পারি? হ্যামলেট ইজ এ ম্যান অফ ফেট অর ম্যান অফ অ্যাকশন? আপনারা কি বলেন? হ্যামলেট কি গ্রিক ট্র্যাজেডির মতো, নাকি হচ্ছে এটা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি, কোনটা? আপনারাই বলেন, এই উক্তির পর আমরা কি বলতে পারি? আমরা এই উক্তি থেকেই গ্রিক ট্র্যাজেডি আর শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির পার্থক্য নির্দেশ করতে পারি। বুঝতে পারছেন? এই উক্তিটাই হচ্ছে তার প্রুফ যে গ্রিক ট্র্যাজেডি আর শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি আলাদা। ক্লিয়ার? ক্লিয়ার? এটাই হচ্ছে তার প্রুফ, দালিলিক প্রমাণ। ওকে, তারপরটাই চলে যাই। জ্যাকোবিয়ান পিরিয়ড, এটা তেমন কিছু ইম্পর্টেন্ট বিষয় না। ঠিক আছে, এটা এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আপনারা একটু দেখতে পারেন। আমি এখান থেকে কয়েকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট আমি দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এখান থেকে একটু দেখাই। এখানে জ্যাকোবিয়ান পিরিয়ডের মধ্যে গুরুত্বপূর্ণ কবি হচ্ছে রবার্ট হেরিক, উনি হচ্ছে কবি একজন, ওনাকে দেখতে পারেন। জর্জ হারবার্ট চাইলে দেখতে পারেন, ইচ্ছা। আর হচ্ছে এই দুইটা দেখলেই হবে, আর লাগবে না। এখানে মূলত হচ্ছে রবার্ট হেরিক দেখলেই হবে। ঠিক আছে, রবার্ট হেরিকের হচ্ছে একটা আছে, কবিতা আছে টু ড্যাফোডিলস, এটা হচ্ছে একটা বিখ্যাত। আচ্ছা, আর হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্ট আমি অলরেডি মনে আলোচনা করছি, মনে আছে জন ডানের কথা বলছিলাম, যে মেটাফিজিক্যাল মানে হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল নেচার, বলছিলাম, মনে আছে তো? এই ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আমি একবারে ছুটি দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, ক্লাস আছেই কিছুক্ষণ, আমি ছুটি দিয়ে দিব। ওকে, সো এই যে এই হচ্ছে জন ডান, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেটাফিজিক্যাল পয়েন্ট থেকে। ঠিক আছে, এবং আমাদের ক্লাসের আমরা অলমোস্ট প্রায় শেষ প্রান্তে চলে আসছি। জর্জ হারবার্ট থেকে যদি দেখতে চান টেম্পল দেখতে পারেন, চাইলে পুরোটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটা প্রশ্ন আসছে আমাদের, হ্যামারশিয়া মানে কি? কে উত্তর করতে পারবেন? হ্যামারশিয়া বলতে কই গেল? হ্যামারশিয়া বলতে কি বুঝায়? আপনারা কে বলতে পারবেন দেখি? অ্যান্সার কি হবে? হ্যামারশিয়া বলতে বুঝায়, এখানে একটু দেখাই দিই। হ্যামারশিয়া মানে হচ্ছে ট্র্যাজিক ফ্ল। ওই যে আমরা বলছিলাম না, যে যেই কারণটার, যেই দোষটার কারণে ক্যারেক্টারটা দিন শেষে মারা যায়, যেমন হ্যামলেট মারা যায় কারণ সে দেরি করতো, ম্যাকবেথ মারা যায় কারণ সে হচ্ছে কি করতো, ম্যাকবেথ মারা যায় হচ্ছে আপনার ওই যে কারণ সে এম্বিশাস ছিল, সে ভুল রাস্তায় শর্টকাট ওয়েতে আগাইতে চাইছে। তারপর হচ্ছে কিং লিয়ার, সে কেন মারা যায়? কিং লিয়ার মারা যায় কারণ সে চাটুকারিতা পছন্দ করতো। বুঝতে পারছেন? এই যে এরকম প্রত্যেকটা ক্যারেক্টারের যে দোষের কারণে দিন শেষে সে সাফারার হয়, সেটাকে বলে হ্যামারশিয়া। রিভাইভাল অফ লাইফ সেটা কোনটা? সেটা হচ্ছে রেনেসা। এটা হচ্ছে রেনেসাকে বলা হয় রিভাইভাল অফ লাইফ। আচ্ছা, হ্যামলেট শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে স্মল টাউন উইদাউট এ চার্চ। এটা হচ্ছে হ্যামলেট শব্দের আক্ষরিক অর্থ। হিউব্রিস মানে হচ্ছে রাগ, যেটা কিং লিয়ারের ছিল। কিং লিয়ারের প্রচন্ড রাগ ছিল। হ্যাঁ, দেখা গেছে কর্ডেলিয়া একটা উত্তর করছে আর রেগে গেছে ঠাস ঠাস, এই ধরনের রাগকে বলা হচ্ছে হিউব্রিস।
অনেকে বলে না, হ্যাঁ আমি একবার চেতলে খবর আছে না এরকম মানুষজন? খুব গর্ব করে বলে কিন্তু উল্টা, যে আমি যদি একবার চেতি তাহলে খবর আছে, ঠিক আছে? এরকম আছে না? আছে কি নাই? অনেক মানুষ তাদের রাগ নিয়ে তারা খুব গর্ব করে। এই যে রাগটা হঠাৎ করে রেগে যায় বা অনেক রাগ, এটা কিন্তু আসলে গর্ব করার কোনো বিষয় না, এটা কিন্তু একটা সমস্যা। বুঝতে পারছেন? অমুকের রাগ অনেক বেশি, আপনার কি মনে হয় এটা গর্ব হওয়ার মতো কোনো বিষয়? এটা কিন্তু একটা লজ্জার ব্যাপার যে অমুকের রাগ অনেক বেশি। তাহলে কাজেই হচ্ছে এই ধরনের রাগ হচ্ছে এক ধরনের হিউব্রিস। ইজ ইট ক্লিয়ার? বুঝে গেছে? রাগের জন্য জীবনে মানুষকে অনেক পস্তাইতে হয়। আমারই আগে রাগ অনেক বেশি ছিল, আমি তো এটা চিন্তা করলে এখনো লজ্জা পাই। আমার আগে অনেক রাগ ছিল, সবসময় এত রাগ ভালো না। রাগের জন্য আমার অনেক সমস্যা হয়েছে, আমারও অনেক মানে লাইফে অনেক কিছু দেখা গেছে মিস করতে হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। এরপর এটাও এক টাইপের হ্যামার্শিয়া, রাইট? হিউব্রিস এক ধরনের হ্যামার্শিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে ক্যারোলাইন যুগ, এটা হচ্ছে ক্যারোলাস নাম থেকে আসছে, যেটা হচ্ছে চার্লস নামের হচ্ছে ল্যাটিন ফর্ম। 24 চার্লস রাজা, প্রথম চার্লসের 24 বছরের শাসন আমল হচ্ছে এই ক্যারোলাইন যুগ। এখান থেকে হচ্ছে রবার্ট হে দেখতে পারেন, এই যে টু ডেফোডিলস, এটা দেখতে পারেন। আর একটা আমার খুব প্রিয় একটা কবিতা আছে, এটা হচ্ছে ডিলাইট ইন ডিসঅর্ডার। এই রবার্ট হেরিক হচ্ছে উনি একজন পাদ্রী ব্যক্তি ছিলেন, বুঝছেন? তো ডিলাইট ইন ডিসঅর্ডারটা আমি একটু বলি, জিনিসটা অনেক মজার। বলবো ডিলাইট ইন ডিসঅর্ডারটা যদি আসে, পরীক্ষায় চলে আসে, যদি আসতেই পারে। ডিলাইট ইন ডিসঅর্ডার জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। ডিলাইট মানে কি? ডিলাইট মানে হচ্ছে আনন্দ। ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে অগোছালো। এই জিনিসটার অ্যানালজি একটা দিই। ধরেন ছেলেদের মনের মধ্যে একটা ইয়া থাকে, ধরেন একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তো হচ্ছে তার কাপড়টা যদি একটু ডিসঅর্ডারলি থাকে, আপনি যদি এটার মধ্যে একটা মজা পান, তাহলে এইটাকে কি বলা যায়? ডিলাইট ইন ডিসঅর্ডার বলা যায় কিনা? ডিলাইট ইন ডিসঅর্ডার বলা যায় কিনা? এই কবিতাটাতে রবার্ট হেরিক ওই কথাটাই বলছে, এক্স্যাক্টলি এইভাবেই বলছে। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তো ধরেন তার ক্লোক, ক্লোক হচ্ছে একটা ওড়না টাইপের যেটা ব্রিটিশ মেয়েরা পরে, তো ক্লোকটা মনে করেন উঠতেছে ঠিকঠাক মতো, জায়গা মতো নাই। তো রবার্ট হেরিক বলতেছে এটা হচ্ছে এক ধরনের ডিলাইটিং ডিসঅর্ডার। বুঝছেন? এখন এই সমাজেও এরকম ডিলাইটিং ডিসঅর্ডার আছে, অনেক কিছু ডিসঅর্ডার করে মানুষ অনেক ডিলাইট পায়। গিলটি প্লেজার এক ধরনের, খুব ভালো একটা কথা বলছেন, গিলটি প্লেজার। এটা হচ্ছে এই সম্পর্কিত একটা কবিতা। এই কবিতার বিষয়বস্তুটা আমার এত মজা লাগছে যে আমি জীবনে, হ্যাঁ হয়তো আমরা সবাই কম বেশি অনেক গিলটি প্লেজার আমরা পাইছি জীবনে কম বেশি। আপনারা যদি মানে খুব ইয়া টাইপের মানুষ হয়ে থাকেন, পারফেক্ট ক্যাটাগরি মানুষ হয়ে থাকেন, তাহলে হয়তো আপনারা কখনো গিলটি প্লেজার নেন নাই, হয়তো আপনারা অনেক বেশি আইডিয়ালিস্টিক। কিন্তু আমার মতো সাধারণ মানুষ আমার মনে হয় জীবনে 1-2 বার হইলেও গিলটি প্লেজার নিছে, ঠিক আছে? তো এই গিলটি প্লেজার জিনিসটাও যে এটা যে একটা খুব সুন্দর একটা নাম আছে, ডিলাইট ইন ডিসঅর্ডার, আমি এটা আগে চিন্তা করতে পারিনি, কি সুন্দর একটা নাম দিয়ে বলছে। ভালো লাগে না নামটা? এটা কিন্তু ভালো লাগে, ঠিক আছে? সো এটা দেখতে পারেন, রবার্ট হেরিক অনেক মজার একটা কবি, তার লেখাগুলো পড়তে পারেন, ঠিক আছে? এই তো এখানে এই ক্যারোলাইন যুগে কি হয়, এই চার্লস ওয়ানকে হচ্ছে ট্রায়াল এবং এক্সিকিউট করা হয়েছে। ট্রায়াল এবং এক্সিকিউট করা হয়েছে তাকে হচ্ছে এক সময় হচ্ছে সবাই কি বলে এটাকে, কি বলে যে এই রাজারে হচ্ছে আপনার ঘেরাও দেয়, ঘেরাও দিয়ে হচ্ছে তখন হচ্ছে একটা ডেমোক্রেটিক মুভমেন্ট হয়, গণতন্ত্রবাদী, অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে। তারপর হচ্ছে এই চার্লস ওয়ানকে হচ্ছে দোষী সাব্যস্ত করে তার হচ্ছে ফাঁসি দেয়, রাজাকে ফাঁসি দেয়। এই জন্য এই যুগটাকে বলা হয় প্রথম রিপাবলিক, ফার্স্ট রিপাবলিক বলা হয় এটাকে। এই যুগের কয়েকজন গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছে টমাস হবস, জেরেমি টেইলর আর আইজাক ওয়ালটন। মনে রাখতে পারলে রাখবেন, না রাখতে পারলে দরকার নেই, শেষ। আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আসেন আমরা একটু দাগ দেই, উত্তরগুলো আমরা পারতেছি কিনা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু কি উন্নতি হয়েছে। আসেন আমরা শেষের এটাকে আমি সলভ করে দিব সবগুলা, নাকি দাগ দিয়ে আপলোড করে দিলে হবে? আমার মনে আছে দাগ দিয়ে আস্তে আস্তে। মেটাফিজিক্যাল পোয়েট কে? অ্যান্ড্রু মার্ভেল একজন মেটাফিজিক্যাল পোয়েট। হোয়াইট ডেভিল কার লেখা? যদি প্রশ্ন করে, এটা হচ্ছে জন ওয়েবস্টারের লেখা, না পারলে কোনো অসুবিধা নেই। ভিনি ভিডিভিসি কে বলছিল? জুলিয়াস সিজার বলছিল। রিভেঞ্জ ট্র্যাজেডি কি বলছে এখানে? রিভেঞ্জার্স ট্র্যাজেডি ওয়াজ রিটেন বাই, রিভেঞ্জার্স ট্র্যাজেডি কার লেখা? সেটা হচ্ছে সিরিল টার্নারের লেখা। পারলে পারলেন, না পারলে কোনো অসুবিধা নেই। ডাচেস অফ মেলফি, এটা কি ধরনের? এটা হচ্ছে রিভেঞ্জ বেসড রচনা। আচ্ছা, বেটার টু রেইন ইন হেল এন্ড হেভেন দেন সার্ভ ইন, এটা ইম্পর্টেন্ট একটা কোটেশন। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে জন মিল্টন। হোয়ার দেয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট, হ্যামলেটের সেটিং কোথায় বলেন আপনারা? ডেনমার্কে। 43rd বিসিএস এসে গেছে।
হোয়াট কাইন্ড অফ প্লে জুলিয়াস সিজার? জুলিয়াস সিজার কি ধরনের রচনা বলেন? রোমান্টিক, অ্যান্টি রোমান্টিক, কমেডি, হিস্টোরিক্যাল? তাহলে তখন হিস্টোরিক্যাল হবে। যেহেতু এখানে ট্র্যাজেডি নাই তাই আমরা হিস্টোরিক্যাল নিচ্ছি। যদি ট্র্যাজেডি থাকতো আমরা ট্র্যাজেডি নিতাম। বুঝতে পারছেন কথা? কথা বুঝছেন না বুঝেন নাই? যদি আমাদের হিস্টোরিক্যালের সাথে অপশনে ট্র্যাজেডি থাকতো তাহলে আমরা কি নিতাম? তাহলে আমরা ট্র্যাজেডি নিতাম। ওকে, আচ্ছা। তারপর চলে আসি শাইলক কি ধরনের ক্যারেক্টার? সেটা হচ্ছে মার্চেন্ট অফ, শাইলক ক্যারেক্টার কোথায় আছে? এটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসে আছে। আচ্ছা, তারপর এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে হ্যামলেট। তারপর এটা ডেনমার্ক। এটার আনসার কি হবে? ওয়াজ দিস দ্য ফেস? এটা কার ফেসের কথা বলতেছে? এটা বলতেছে হচ্ছে আপনার সেই হেলেনের ফেসের কথা। হেলেনকে দেখার পরে বলতেছে ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চ থাউজেন্ডস অফ শিপ এন্ড বার্ন দ্য টপলেস টাওয়ারলেস অফ ইলিয়াম? বলছে এই একটা চেহারার জন্য এত বড় যুদ্ধ হয়ে গেছিল। এটা কে বলতেছে? ফস্টাস বলতেছে। উইলিয়াম শেক্সপিয়ার কত সালে জন্মগ্রহণ করছে? 1564 সালে। সুইট হেলেন মেক্স মি ইমমর্টাল উইথ দ্য কিস? কে বলছে বলেন? ডক্টর ফস্টাস। হোয়াটস ইন এ নেম? বাই, ওই যে এটা বলছে বাই এনি আদার নেম ইউ কল রোজুল, কি জানো, যে ওই যে যেই নামেই ডাকো না কেন গোলাপ হচ্ছে একরকমই থাকবে। এটা কি হবে? এটা কে বলছে? কে বলেন তো একটু। এটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে জুলিয়েট বলছিল, জুলিয়েট, জুলিয়েট বলছিল। আচ্ছা, অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড? এটা হচ্ছে লেডি ম্যাকবেথ। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা হচ্ছে হ্যামলেটের। ওকে, আচ্ছা। স্প্যানিশ ট্র্যাজেডি কার লেখা? টমাস কাইট। এটার সাথে কানেক্টেড কে? হ্যামলেট। হ্যামলেট নাটক কানেক্টেড। আচ্ছা, গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার কাকে বলা হয়? এলিজাবেথেন এজ। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ড্যাশ ইজ দ্য শেক্সপিয়ারস লাস্ট প্লে? টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের লাস্ট প্লে। কোন কোন ভার্সে রচনা করছে? আয়াম্বিক পেন্টামিটার রচনা করছে। ডেসডেমোনাকে কি দিছিল? হ্যান্ডকারচিফ বা রুমাল দিছিল। পারা যাচ্ছে না? আচ্ছা, আসেন তারপর হচ্ছে মেজার ফর মেজারে যাই। মেজার ফর মেজার কি ধরনের রচনা? কমেডি। ফ্রেইলিটি দাই নেম ইজ ওমেন, এটা কার থেকে একটা ডায়লগ? উইলিয়াম শেক্সপিয়ার। বলছিলাম না? তারা অনেকে মিসোজিনিস বলছিল, অর্থাৎ শেক্সপিয়ার নাকি নারীদেরকে পছন্দ করে না। আচ্ছা, মার্চেন্ট অফ ভেনিস এটা কার বলেন? ইজ এ শেক্সপিয়ার ট্র্যাজেডি অ্যাবাউট এ জু। ওথেলো হচ্ছে শেক্সপিয়ার প্লে অ্যাবাউট এ মুর। হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান পিরিয়ড? কে হচ্ছে এলিজাবেথান পিরিয়ডে বিলং করে বলেন? ক্রিস্টোফার মার্লো। ঠিক আছে। টু বি অর নট টু বি? হ্যামলেট। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাকি আনসার? আচ্ছা, টেম্পেস্ট, মিডসামার্স নাইট ড্রিম এগুলো কে লিখছে? উইলিয়াম শেক্সপিয়ার। জুলিয়াস সিজার কত সালের শাসক ছিলেন? প্রায় হচ্ছে 2000 বছর আগে ছিলেন। শেক্সপিয়ার ইজ মোস্টলি নোন ফর হিজ প্লেস। এই দ্যাটস অল ফর আওয়ার টুডেজ লেকচার। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, যত দিন যাচ্ছে প্রিলির কোশ্চেন তত কঠিন হচ্ছে, খেয়াল করছেন? যত দিন যাচ্ছে ততই অ্যাকুরেট স্পেসিফিক প্রশ্ন আসতেছে, রাইট? মোর যে বলছিলাম না, আফ্রিকা অরিজিন যারা আসে, স্লেভ থেকে যারা আসে তারা হচ্ছে মোর, বলছিলাম তো, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে ক্লাসের আলোচনাগুলো। আপনাদের আজকে ক্লাসে কেমন লাগছে একটু ভোটের মাধ্যমে আপনারা জানাই দেন, যদি আজকে ক্লাসে কিছু শিখে থাকতে পারেন। আমি যদি আপনাদের কাছে কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি, আমি একটু কিউএনটাতে দেখি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, থমাস কাইট কি ইংলিশ পয়েট? উনি পয়েট না, উনি একজন ড্রামাটিস্ট। ব্ল্যাঙ্ক ভার্স কি? ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে গদ্য ছন্দের মতো, যেখানে হচ্ছে কোনো স্পেসিফিক ছন্দ প্যাটার্ন থাকে না। নিশাদ বলছেন ভাইয়া শোনা যায় না, দেখেন তো ভাইয়া এখন শোনা যাচ্ছে নাকি? বাকি অনেকেই মনে হয় আনসার দিছেন এখানে। আচ্ছা, এখানে আনসার দিয়েন না, আনসার দেওয়াটা ঠিক না। এই তো মোটামুটি। শামিমা প্রশ্ন করছে শেক্সপিয়ার নাটকের সবচেয়ে বেশি ব্যবহৃত চরিত্রের নাম কি? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, কি বলছেন ভাইয়া? রেফারেন্স বুক? রেফারেন্স বুক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী পড়তে পারেন। দ্যাটস অল। আজকের ক্লাসটা কেমন লাগছে? আপনাদের ভোটিং শেষ হয়ে গেলে আপনাদের মতামত যদি শেষ হয়ে যায়, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে নট স্যাটিসফ্যাক্টরি, ভালো লাগে নাই, আচ্ছা তাহলে আমি সরি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি তাহলে আবার ভালো করার চেষ্টা করব, ঠিক আছে ইনশাল্লাহ। তো আচ্ছা, আপনারা যারা ভালো বলছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার কয়েকজনের কাছে নাকি নট স্যাটিসফ্যাক্টরি বা অ্যাভারেজ লাগছে, ঠিক আছে, অসুবিধা নাই। আমি চেষ্টা করব পরের বার হচ্ছে অনেক ভালো করতে, ঠিক আছে।
ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।